হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা ফিজিক্সের আগের দিন যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম তার নাম হচ্ছে সাউন্ড, যেটাকে বাংলায় বলা হয় শব্দ। আগের দিন আমরা পার্ট 1 কমপ্লিট করেছি, আজকে আমরা পড়বো পার্ট 2। পার্ট 1-এ আমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেলেছি, অনেক কিছু জেনে ফেলেছি, ঠিক আছে। আগের দিন হয়তো অনেকে ভেবেছিলে যে পার্ট 1-এ হয়তো সাউন্ডের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি তা নয়, সাউন্ড একটা অনেক বড় চ্যাপ্টার। দেখো, সাউন্ড চ্যাপ্টারকে কেউ হালকাভাবে নেবে না। আগের বছরে যদি 2025-26-এর গ্রুপ ডির কোশ্চেন দেখো না, এমন কোনো শিফট আসেনি যেখান থেকে সাউন্ড থেকে প্রশ্ন আসেনি। তাই এই চ্যাপ্টারটা ঠিকঠাকভাবে পড়তে পারলে তোমাদের 3-4 নম্বর পাক্কা শিওর শট তোমরা করে আসতে পারবে, ঠিক আছে। আর আমি এই ক্লাসেই চেষ্টা করব সাউন্ড চ্যাপ্টারটাকে পুরো কমপ্লিট করে দেওয়া। যদিও আরেকটা ক্লাস পেলে ভালো হতো, কিন্তু আমাদের হাতে সময় কম আছে, ঠিক আছে। তার মানে এটা নয় যে আমি এখানে যেমন তেমন করে পড়িয়ে দেবো, তা নয়। একদম কোয়ালিটি অনুযায়ী পড়াবো, তোমাদের সামনে সমস্ত কিছু নিয়ে সমস্ত পয়েন্ট A to Z আলোচনা করবো। তো নিশ্চিন্তে পড়ো, ঠিক আছে। এর বাইরে আর কোনো কিছু তোমাদের ফলো করারও প্রয়োজন নেই। আমি এই চ্যাপ্টারটা রানিং শেষ করার চেষ্টা করছি, কারণ আমাদের ফিজিক্সের আরও কিছু চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, কেমিস্ট্রি কিছু চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমি যেভাবে চলছি আমার সঙ্গে একটু স্পিডে তাল মিলিয়ে তোমরা চলার চেষ্টা করো। আজকে আমাদের ক্লাস নাম্বার 53। যারা নতুন তাদেরকে বলে রাখি যে আমাদের সম্পূর্ণ প্লেলিস্ট বানানো আছে এর আগে 52টা ক্লাসে। তো ওই প্লেলিস্টের মধ্যে তোমরা পরপর আমাদের বায়োলজি কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্সের কিছু চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো তোমরা পরপর সিকোয়েন্সে দেখতে পারো, ঠিক আছে। আর আবারও বলছি, এই চ্যাপ্টারটা আজকের ক্লাসটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে। তো মন দিয়ে একদম এই ক্লাসটাকে ফলো করো। চলো আজকের ক্লাস শুরু করা যাক, সাউন্ডের পার্ট 2। আচ্ছা, ক্লাস শুরু করার আগে বলে রাখি, যারা জিকে পোর্শনের, এখন তো জিকে মানে জানো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুধু প্রশ্ন দিচ্ছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যারা চিন্তা করছো তাদেরকে বলে রাখি আমাদের 1 জুন 2025 থেকে 1 জুন 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স একদম আপডেট ভার্সন আছে, স্পিডি পাবলিকেশন থেকে বানানো, যেটা তোমাদের সব থেকে বেশি ফলো করতে হয়, সব থেকে বেশি কোশ্চেন কমন আসে, একদম টপিক ওয়াইজ, একদম অনলাইনার, সম্পূর্ণ বাংলা ভাষায় বানানো আছে। 99 রুপিস প্রাইস আছে, যদি চাও কেউ নিতে পারো, ওকে। যদি চাও কেউ নিতে পারো, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কিউআর কোড দেবো, পেমেন্ট কোড স্ক্রিনশট দেবে, পাঠিয়ে দেবো, বা আমাদের এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারো। চলো, আচ্ছা, আমি আজকে তোমাদের একটা আগে একটা কোশ্চেন করি। আমরা আগের দিনে এটুকু জেনেছিলাম যে স্যার কোথাও না কোথাও তিনটে অবস্থাতেই, মানে তিনটে মাধ্যম ছাড়া শব্দ এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে না, জেনেছিলাম। এবং কী কী মাধ্যম? কঠিন, তরল, গ্যাসীয়। এবং তার মধ্যেও যদি আমরা বিচার করেছিলাম যে সব থেকে কোন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি, আমরা কি বলেছিলাম? সব থেকে গতিবেগ বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, তারপরে হচ্ছে তরল মাধ্যমে, তারপর হচ্ছে গ্যাসীয় মাধ্যমে, ঠিক আছে। কঠিন, তরল, গ্যাসীয়। কঠিনে সব থেকে বেশি, তারপর তরল, তারপর গ্যাসীয়। কেন এদের স্পিড বেশি হয়, কী জন্য হয়, আমরা আগের দিন ডিটেলস আলোচনা করেছিলাম, ওগুলো আলোচনা করছি না। এবার ব্যাপার হচ্ছে, আমি যদি বলি যে কঠিন মাধ্যমে, আরে কঠিন জিনিস কি একটা আছে? কঠিন জিনিস তো অনেক কিছু আছে। ধরো আমি বলে দিলাম স্টিল, হ্যাঁ, ধরো আমি বলে দিলাম লোহা, ঠিক আছে। ধরো কঠিন মাধ্যম বলে দিলাম অ্যালুমিনিয়াম। আচ্ছা, এইগুলো সবই তো আমার কঠিন মাধ্যম। তো আমি যদি বলি এই স্টিলে সাউন্ডের স্পিড কত বলো, এই লোহাতে সাউন্ডের স্পিড কত বলো, এই অ্যালুমিনিয়ামে সাউন্ডের স্পিড কত বলো। আচ্ছা, মানলাম কঠিনে বেশি, কিন্তু কঠিনের তো অনেক ডিফারেন্স আছে না। কঠিনের মধ্যে তো অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলো কঠিন। তো প্রত্যেকের মধ্যে কি সাউন্ডের যে স্পিড সেটা কি সমান সমান হবে? কখনোই না, কখনোই না। কারণ প্রত্যেকের স্ট্রাকচার আলাদা আলাদা। তো কোথাও না কোথাও কঠিন হলেও কঠিনের মধ্যেও সাউন্ডের স্পিডের মধ্যে কিছু তারতম্য থাকবে। স্টিলের মধ্যে আলাদা হবে, লোহার মধ্যে আলাদা হবে, অ্যালুমিনিয়ামের মধ্যে আলাদা 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 হবে। ঠিক সেই রকমই আমি যদি তরলের কথা বলি, যে তরলে স্যার সাউন্ডের স্পিড হচ্ছে মাঝারি, কিন্তু তরল তো অনেক প্রকার আছে না। আরে তরল অনেক প্রকার আছে কি নেই? যেমন হচ্ছে আমি যদি বলি জল অনেক প্রকার আছে। আমি বললাম সমুদ্রের জল, এটা এক প্রকার। আমি যদি বলি ডিস্টিল ওয়াটার, পাতিত জল। আমি যদি বলি ইথানল, আমি যদি বলি মিথানল, এগুলো সবই তো তরল। কিন্তু তরলের মধ্যেও এই তরলে জলের স্পিড আলাদা হবে, শব্দের স্পিড আলাদা হবে, পাতিত জলে শব্দের স্পিড আলাদা হবে, ইথানলের শব্দের স্পিড আলাদা হবে। তো কোথাও না কোথাও গ্যাসীয় মাধ্যমেও তাও গ্যাসীয় অনেক কিছু আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, বায়ু আছে, অক্সিজেন আছে, বিভিন্ন রকম গ্যাসীয় মাধ্যম আছে। তো প্রত্যেকটা গ্যাসীয় মাধ্যমে কোথাও না কোথাও আমাদের সাউন্ডের স্পিড আলাদা পাবো কি পাবো না? হ্যাঁ স্যার, আলাদা আলাদাই হবে। তো তোমরা শুধু এইটুকু জিনিস মনে রাখবে, জাস্ট এইটুকু জিনিস মনে রাখবে যে প্রত্যেকটা, আচ্ছা আমি এই টপিকটাতে আসছি। আমি আগের দিনে না মেনলি এই জিনিসটা তোমাদের জাস্ট এখন জেনে রাখো, কারণ এই টপিকটা তোমাদের কিছুটা পরে আছে, সেখানে তোমাদের বুঝতে সুবিধা হবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর স্পিড হচ্ছে 331, 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর স্পিড হচ্ছে 344, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর স্পিড হচ্ছে 346, ঠিক আছে। এইটা এই মুহূর্তে প্রয়োজন নেই, এখানে জাস্ট দেখে রাখো। এটা তোমাদের আজকেই প্রয়োজন আছে, কিছুটা স্লাইডের পর প্রয়োজন আছে, ঠিক আছে। জাস্ট মাথায় রাখবে এটা। আমি তোমাদের আজকের টপিকে যাওয়ার আগে না
আগের দিনের কিছু জিনিস আছে অনেকের মনে না ডাউট হয়েছিল, আমি জাস্ট 2-3টে জিনিস নিয়ে একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? তারপর আজকে যেটা পড়াচ্ছিলাম আমি সেটাই কন্টিনিউ করবো। দেখো, যেমন হচ্ছে আগের দিন আমি তরঙ্গ দৈর্ঘ্য পড়াবার সময় তোমাদের বলেছিলাম যে এটা হচ্ছে ক্রেস্ট আর এটা হচ্ছে ক্রেস্ট, এটা হচ্ছে ট্রাপ, এটা হচ্ছে ট্রাপ। তো ক্রেস্ট থেকে ক্রেস্টের দূরত্বকে আমরা ওয়েভলেন্থ বলেছিলাম, আর ট্রাপ থেকে ট্রাপের দূরত্বকে আমরা ওয়েভলেন্থ বলেছিলাম। এখন বলবে স্যার এটা কেন বলছেন? এর কারণ হচ্ছে বাংলাটা বলার জন্য। এই যে ক্রেস্ট, এই ক্রেস্টের বাংলা কি জানো? তরঙ্গ শীর্ষ। আর এই ট্রাপের বাংলা কি জানো? এই ট্রাপের বাংলা হচ্ছে তরঙ্গ পাদ। এদিকে দেখো, এই দেখো, এই উপরগুলোকে কি বলে হচ্ছে ক্রেস্ট, এর বাংলা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর এই যে নিচেরগুলো যে ট্রাপ বলছিলাম, এর বাংলা হচ্ছে তরঙ্গপাত। বোঝা গেল? যদি পরীক্ষাতে, অনেকে তো বাংলাতে এক্সাম দেবে, তো যদি কোনো কারণে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাত আসে, যেন বুঝতে পারো যে স্যার আমাকে ক্রেস্ট ট্রাপ পড়েছিল, আমরা তো এগুলো দেখিনি, ঠিক আছে? আরেকটা জিনিসের বাংলা আমি বলে দিই, আগের দিন বলতে পারিনি জিনিসটা, সেই জন্য আমি আজকে বলে দিচ্ছি। আমরা আগের দিনে কম্প্রেশন অ্যান্ড রেয়ারফেকশন সম্বন্ধে পড়েছিলাম, যে আমাদের শব্দ যখন সামনের দিকে অগ্রসর হয়, কোথাও কোথাও সংকোচন হয়, কোথাও কোথাও প্রসারণ হয়, কোথাও কোথাও রেয়ারফ্যাকশন, কোথাও কোথাও কী হয়, কোথাও কোথাও কম্প্রেশন, কোথাও কোথাও রেয়ারফ্যাকশন, কোথাও কোথাও কম্প্রেশন, কোথাও কোথাও রেয়ারফ্যাকশন। এর বাংলাটা হচ্ছে ঘনীভবন তনুভবন। এখানে আছে কি না? ঘনীভবন তনুভবন, মানে এই যে কম্প্রেশনের বাংলা হচ্ছে ঘনীভবন, আর যে রেয়ারফ্যাকশন আছে এর বাংলা হচ্ছে তনুভবন, ঠিক আছে? তো যদি কোথাও বলে যে শব্দ কি ঘনীভবন তনুভবনের মাধ্যমে সামনের দিকে যায়, একদম সঠিক। কম্প্রেশনের বাংলা ঘনীভবন আর রেয়ারফ্যাকশনের বাংলা হচ্ছে তনুভবন। তো বাংলা দিলে ঘাবড়ে যেও না, আমি সেই জন্য এই জিনিসটা বলে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, আগের দিন এই একটা কোশ্চেন করেছিলাম যে হেনরিচ রুডolf হার্টজ, এই হার্টজ অনুযায়ী, এই বিজ্ঞানীর নাম অনুযায়ী আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের যে ইউনিট, মানে আমরা যে মেজার করি সেটা হার্টজে করি, ঠিক আছে? তার সম্পর্কে এনসিআরটিতে কিছু ডিটেলস জিনিস আছে, সেটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, আর এখানে বলা আছে 1857 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি জার্মানির হামবার্গে জন্মগ্রহণ করেন এবং পড়াশোনা করেন বার্লিন ইউনিভার্সিটিতে। তিনি তার পরীক্ষার মাধ্যমে জেসি ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্বে, মানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে সত্যতা যাচাই করেন। তিনি রেডিও, টেলিগ্রাফ, এমনকি টেলিভিশনের ভবিষ্যৎ উন্নতির ভিত্তি স্থাপন করেন। তিনি আলোক তড়িৎক্রিয়াও আবিষ্কার করেন, যা পরে অ্যালবার্ট আইনস্টাইন ব্যাখ্যা করেছিলেন। তার সম্মানার্থে এসআই পদ্ধতিতে কম্পাঙ্কের একক রাখা হয়েছে হার্টজ, ঠিক আছে? এটা তোমাদের কোন এনসিআরটিতে আছে? পুরনো ক্লাস 9-এর এনসিআরটিতে আছে। দেখো, এখন যে সামনে এক্সামটা আসছে না, ওতে পুরনো থেকে দেবে না নতুন থেকে দেবে এটা তো আমরা জানি না, সেই জন্য নতুন আর পুরনো দুটো এনসিআরটি আমাদের পড়তে হবে। তো এইটা তোমাদের পুরনো এনসিআরটিতে আছে। সাপোজ যদি এর ভেতর থেকে কোনো কোশ্চেন করে দেয়, তোমরা অ্যান্সার দিতে পারবে না, সেই জন্য আমি তোমাদের এই জিনিসটা বলে দিলাম, ওকে? এবার চলো আমি আজকের টপিক যেটা আলোচনা করছিলাম সেই টপিকে আমি আসছি। আমি বললাম যে এই জিনিসটা এখন মনে রাখো, জিনিসটা এখন প্রয়োজন নেই, যে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন যে শব্দের গতি আলাদা আলাদা হয়, আমরা পরে পড়বো যে কেন আলাদা আলাদা হয়। মোটামুটি এখন মানটা জাস্ট জেনে রাখো। যদি আমরা 0°C তাপমাত্রার বায়ুর কথা বলি, যদি আমি বায়ুরই কথা বলি, তাহলে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন রকম গতি হবে, ঠিক আছে? যদি আমি 0°C টেম্পারেচারে চলে যাই, তখন আমার বায়ুর গতি হবে 331 মিটার পার সেকেন্ড, সবই মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? 331 মিটার পার সেকেন্ড। যদি আমরা 22°C টেম্পারেচারে চলে যাই, তখন আমাদের বায়ুর শব্দের স্পিড হয়ে যাবে কত? 344 মিটার পার সেকেন্ড। আর যদি 25°C তাপমাত্রায় চলে যায়, তখন আমাদের হয়ে যাবে 346 মিটার পার সেকেন্ড। টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শব্দের স্পিড বাড়তে থাকে। আমরা পরে পড়বো যে কেন বাড়তে থাকে, কিসের জন্য বাড়তে থাকে, এর পিছনে কারণ কি, শব্দের বেগ বৃদ্ধির জন্য টেম্পারেচার ছাড়া, উষ্ণতা ছাড়া আর কী কী জিনিস বাড়া বা কমা করলে শব্দের স্পিড বাড়তে থাকে, এগুলো আমরা পরে আলোচনা করব। তার আগে একটা জিনিস আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কঠিনের মধ্যে, ভালো করে শুনবে, কঠিনের মধ্যে শব্দের স্পিড সব থেকে বেশি। কিন্তু আমি কি বললাম যে বিভিন্ন রকম কঠিন পদার্থ আছে। তো বিভিন্ন রকম কঠিন পদার্থ মানে অ্যালুমিনিয়াম আছে, নিকেল আছে, স্টিল আছে, লোহা আছে। তো তাতে তাতে কি কি শব্দের স্পিড আছে সেটা আমাদের জানতে হবে। এর কারণ হচ্ছে এনসিআরটিতে দেওয়া আছে, তাই আমাদের সব জানতে হবে। অ্যালুমিনিয়ামে কত স্পিড, নিকেলে কত স্পিড, স্টিলে কত স্পিড, লোহাতে কত শব্দের স্পিড কত। তো আমাদের প্রত্যেকটা জিনিসই জানতে হবে, কারণ আমাদের পুরোটাই এনসিআরটি দেওয়া আছে। আর এনসিআরটিতে যেমনটা দেওয়া আছে আমি তোমাদের তেমনটাই নিয়ে এসেছি, শুধুমাত্র তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট স্লাইড দেখো। দেখো, যেমনটা আছে সেভাবে নিয়ে এসেছি আমি তোমাদের, ঠিক আছে? বলছে কত ডিগ্রি টেম্পারেচার, এটা মাথায় রাখবে। 25°C টেম্পারেচারের কথা বলেছে, হ্যাঁ? 25°C তাপমাত্রায় বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ। আমি যদি কঠিন পদার্থের কথা বলি, অ্যালুমিনিয়ামে 6420, নিকেলে 6040, স্টিলে 5960। আমি কোথাও না কোথাও আর বলছি না, এগুলো রিপিট করছি না, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। তোমরা এই জিনিসটা দেখে নেবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, পুরনো এনসিআরটিতে দেওয়া আছে। যদি বলো যে এখানে ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট আমি বলবো যে লোহা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ঠিক আছে? গ্লাস ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে ডিস্টিল ওয়াটার, জল ইম্পর্টেন্ট, ঠিক আছে?
তারপরে বায়ুর মধ্যে হচ্ছে তোমার এই গ্যাসীয়র মধ্যে বায়ুটা অবশ্যই মনে রাখবে 346 মিটার পার সেকেন্ড, সবই মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এইগুলো ইম্পর্ট্যান্ট, একটু পরীক্ষায় আসার চান্স বেশি আছে। তারপর স্টিলেও আসার চান্স বেশি আছে, গ্লাসে, লোহাতে, জলে, ঠিক আছে, সমুদ্রের জলটাও মাথায় রাখবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করো, শব্দ মনে রাখতে হবে, কোনোটা ইম্পর্ট্যান্ট কম ইম্পর্ট্যান্ট হয় সবই মনে রাখতে হবে, কিন্তু একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, কঠিনের ক্ষেত্রে শব্দের স্পিড লক্ষ্য করেছো 6000, 6000, 5000, 4000, 3000, কিন্তু যখনই তরলে চলে এলো, কঠিন থেকে তরলে চলে এলো, আমরা জানি যে কঠিন মাধ্যমে শব্দের স্পিড বেশি, তরল মাধ্যমে শব্দের স্পিড কঠিনের থেকে কম। তো দেখো সঙ্গে সঙ্গে হাজারের ঘরে নেমে চলে এসছে, হাজারের ঘরে নেমে চলে এসছে। কিন্তু যখন আমরা গ্যাসীয়তে এসেছি আরও কমে গেছে, দেখো আরও কমে গেছে, 1284, 965, 346, 316, 213, একদম নেমে চলে এসছে, ঠিক আছে। বোঝা গেল? এই চারটা মনে রাখবে, এনসিআরটিতে আছে, জাস্ট আমি তোমাদের নিয়ে চলে এসেছি। চলো নেক্সট দেখো। আচ্ছা, অনেকের ডাউট আছে যে স্যার পুরনো এনসিআরটি কি আপনি শুধু পড়াচ্ছেন, নতুন এনসিআরটি নয়? দেখো নতুন এনসিআরটিও আমি তোমাদের নিয়ে চলছি, ঠিক আছে। নতুন এনসিআরটিতে এই টেবিলটা আছে, কততে মনে রাখবে, স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়া অ্যান্ড 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা আগেরটা পড়লাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কঠিন, তরল, গ্যাসীয়তে কোথায় কি সাউন্ডের স্পিড। আমাদের নতুন এনসিআরটিতে দেওয়া আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোথায় কত স্পিড। যেমন আমি যদি সলিডে কথা বলি, সলিডে কোনটার কথা বলছি, স্টিলের কথা বলছি, সেখানে 5000 মিটার পার সেকেন্ড আছে। যদি আমি তরলের কথা বলি, তরল মানে কার কথা বলছি, জলের কথা বলছি, মনে রাখবে 1500 মিটার পার সেকেন্ড। আর যদি আমি গ্যাসের কথা বলি, এই গ্যাসে মানে কোন গ্যাসের তো অনেক মাধ্যম আছে, আমি এয়ার মাধ্যমে কথা বলছি, বায়ু মাধ্যমে কথা বলছি, সেখানে 340 মিটার পার সেকেন্ড। এগুলো মনে রাখবে, কারণ হচ্ছে এগুলো আমাদের নতুন এনসিআরটিতে দেওয়া আছে, ওকে। এখানে বলেছে দ্য স্পিড অফ সাউন্ড ইন ওয়াটার উইথ রেসপেক্ট দ্য স্পিড ইন দ্য এয়ার, দ্য স্পিড অফ সাউন্ড ইজ স্টিল উইথ রেসপেক্ট টু দ্য স্পিড ইন দ্য ওয়াটার। মানে এটা রেশিও বার করার কথা বলেছে, কম্পেয়ার দ্য স্পিড ইন ডিফারেন্ট মিডিয়াম, মানে বিভিন্ন মাধ্যমে যদি রেশিওর পার্থক্য করতে চাও, জানার দরকার নেই, আমাদের শুধুমাত্র এইটুকু জানলেই আমাদের হবে, এইটুকু মনে রাখো। আর আগে যে তোমাদের যেগুলো দিলাম ওগুলো শুধু মনে রাখো, ওকে। আর টেম্পারেচার মনে রাখবে, এটা কিন্তু 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ওকে। চলো নেক্সট দেখো। আমরা আগের দিনে শব্দের কম্পাঙ্ক সম্বন্ধে জেনেছিলাম, হ্যাঁ স্যার। তরঙ্গ দৈর্ঘ্য জেনেছিলাম, হ্যাঁ স্যার। অ্যাম্প্লিটিউড, বিস্তার জেনেছিলাম, হ্যাঁ স্যার। স্পিড সম্বন্ধে জেনেছিলাম, হ্যাঁ স্যার। আজকে আমরা যেটা পড়ব, শব্দের তীক্ষ্ণতা বা পিচ কি। দেখো ভালো করে বুঝবে, শব্দের তীক্ষ্ণতা বা পিচ, এটা বলতে পারো শব্দের একটা বৈশিষ্ট্য। স্যার কীরকম বৈশিষ্ট্য? আমরা এটার মাধ্যমে বুঝতে পারি যে কোনো একটা শব্দ কতটা সরু বা কতটা মোটা। স্যার বুঝলাম না, আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে দিই। যে শব্দের তীক্ষ্ণতা বেশি হবে, মানে পিচ বেশি হবে, সেই শব্দটা কি হবে, প্রচণ্ড সরু শোনাবে, প্রচণ্ড সরু শোনাবে। মানে কি, দেখবে মেয়েদের গলার আওয়াজ কি হয়, প্রচণ্ড সরু, মানে মানে কীভাবে কথা বলে, মানে মেয়েদের গলার যে সাউন্ড আছে তার পিচ বেশি, তার পিচ বেশি। তোমার কানের সামনে যদি কোনো মশা গুনগুন গুনগুন, মানে যদি ফ্যান না চালাও, যদি বাইরে কোথাও বসে থাকো, দেখবে এত ডিস্টার্ব করে যে তুমি ঘুমাতে চাইলেও ঘুমাতে পারবে না, কারণ মশার যে স্পিড, ডানার যে স্পিড এত বেশি, এত পিচ বেশি যে সেইটা শুনতে প্রচণ্ড তীক্ষ্ণ লাগে, তীক্ষ্ণ কানে লাগে। তার মানে কি, তার পিচটা বেশি, তার পিচটা বেশি। কিন্তু যে শব্দের পিচটা কম হবে তাদের কি শোনাবে, তাদের গলাটা, তাদের যে আওয়াজটা সেটা শোনাবে মোটা। যেমন উদাহরণ হিসেবে বললাম, মেয়েদের গলা বা শিশুদের গলা, যখন কোনো বাচ্চা ছেলে কাঁদে তখন দেখবে প্রচণ্ড কানে লাগে, কারণ কি, পিচ প্রচণ্ড বেশি, ঠিক আছে। কিন্তু পুরুষদের গলা দেখবে, ও ভাই চল এখানে চল, মানে গলার পিচটা না কোথাও অনেক কম, তীক্ষ্ণতাটা অনেক কম, পিচটা অনেক কম, সেই জন্য গলাটা মোটা। বোঝা গেল? তাহলে আমরা কি শিখলাম, উচ্চ পিচের শব্দ, উচ্চ পিচ, যাদের পিচ প্রচণ্ড বেশি হবে। আচ্ছা, যাদের পিচ বেশি হবে তাদের গলাটা কি বললাম, তীক্ষ্ণ শোনাবে, তীক্ষ্ণ সরু। তার মানে কোথাও না কোথাও তাদের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তাদের ফ্রিকোয়েন্সি অনেক বেশি। যেমন লক্ষ্য করো, এই জিনিসটা লক্ষ্য করো, আমাকে তোমরা এইটুকু শুধু বলে দাও, কার ফ্রিকোয়েন্সি বেশি, এই ফ্রিকোয়েন্সি বেশি দিয়েছে নাকি এর ফ্রিকোয়েন্সি বেশি, কার ফ্রিকোয়েন্সি বেশি? তোমরা এক কথায় বলবে স্যার এটার ফ্রিকোয়েন্সি বেশি। আরে এটার ফ্রিকোয়েন্সি বেশি, তো যার ফ্রিকোয়েন্সি বেশি, যার কম্পাঙ্ক বেশি, তার মনে রাখবে পিচও বেশি হবে। মনে থাকবে, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় পিচ বেশি হবে, তীক্ষ্ণতা বেশি হবে। বোঝা গেল? তেমনি যদি ফ্রিকোয়েন্সি কম হয় তাহলে কোথাও না কোথাও পিচ কম হবে। মেয়েদের গলা, নারী কণ্ঠ বা শিশুদের গলার ফ্রিকোয়েন্সি, মানে আমি আগের দিন বলেছিলাম না, ভোকাল কর্ড মাধ্যমে আমাদের আওয়াজ আসে, তো ভোকাল কর্ড কী হয়, খোলে বন্ধ হয়, মানে ওটা কী হয়, ভাইব্রেশন হয়।
তো কোথাও না কোথাও মেয়েদের ক্ষেত্রে বা শিশুদের কান্নার সময় তাদের যে গলার যে ভোকাল কর্ড ভাইব্রেশন অনেক বেশি হয়, কম্পাঙ্ক অনেক বেশি হয়, কম্পাঙ্ক অনেক বেশি হয়, তাই তাদের পিচ অনেক বেশি হয়, মানে কি তীক্ষ্ণ শোনায়, গলাটা পুরো তীক্ষ্ণ শোনায়। আর ছেলেদের গলার ক্ষেত্রে কি হয়, বা কোনো সিংহের দাহাড় দেখবে, সিংহ যখন গর্জন করে তাদের কি ফ্রিকোয়েন্সিটা কম থাকে, ফ্রিকোয়েন্সিটা কম, যেমন এটার ফ্রিকোয়েন্সি কম, এটার ফ্রিকোয়েন্সি কম, সেই জন্য পিচটাও কম হয়, তীক্ষ্ণতাটাও কম হয়। বোঝা গেল? আরে বোঝা গেল কি গেল না? আছে। তো আমি যদি তোমাদের প্রশ্ন করি গম্ভীর কার গলা হবে, পিচ বেশি হলে গম্ভীর হবে নাকি পিচ কম হলে গম্ভীর হবে, তোমরা কি বলবে? স্যার পিচ কম হলে গম্ভীর হবে, কারণ পিচ কম, তীক্ষ্ণতাটা কম, ফ্রিকোয়েন্সিটা কম, তবে গিয়ে আমার গলাটা গম্ভীর হবে। হ্যাঁ, এবার আমি যদি তোমাদের প্রশ্ন করি, ভালো করে প্রশ্নটা শুনবে। পিচ যার বেশি তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, আর পিচ যার কম তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? চলো বলো, চলো বলো। আমি এখানটা দিয়ে না বুঝবো জিনিসটা। দেখো, এর ফ্রিকোয়েন্সি কম আর এর ফ্রিকোয়েন্সি কম, মানে 1 সেকেন্ডে মাত্র 2টো কমপ্লিট করেছে, 1টা 2টো। আর এক্ষেত্রে দেখো এর ফ্রিকোয়েন্সি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে কি এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি। হ্যাঁ স্যার। তো ফ্রিকোয়েন্সি যখন বেশি হয়, তোমরা এবার বলো যে এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি? চলো বলো। স্যার চোখে দেখে বোঝা যাচ্ছে এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তার মানে কি পিচ যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে, পিচ যত কম হবে পিচ যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, পিচ যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। উচ্চ পিচের শব্দে তরঙ্গ দৈর্ঘ্য কম, দেখতে পাচ্ছ তরঙ্গ দৈর্ঘ্য দেখো কত কম, এগুলো দেখো এইটুকুটুকু তরঙ্গ দৈর্ঘ্য, এইটুকুটুকু তরঙ্গ দৈর্ঘ্য, কারণ কি ফ্রিকোয়েন্সি প্রচুর, ফ্রিকোয়েন্সি বেশি মানে স্যার পিচ বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য কম। আর এটা কি ফ্রিকোয়েন্সি কত কম, দেখো ফ্রিকোয়েন্সি কত কম, তার মানে কি পিচও কম, আর পিচ কম মানে তরঙ্গ দৈর্ঘ্য দেখো কত বড় তরঙ্গ দৈর্ঘ্য। আরে ফিল করো, মুখস্থ করো না, মুখস্থ করো না, জাস্ট বোঝার চেষ্টা করো। বোঝা গেছে জিনিসটা? চলো, যেগুলো বললাম তোমাদের এগুলো লিখিত আকারে একবার দেখিয়ে দিই। আগের বছর প্রচুর প্রশ্ন এসেছিলো এই টপিকটা থেকে, ঠিক আছে? দেখো, শব্দের তীক্ষ্ণতা বা পিচ বলতে শব্দের এমন একটা বৈশিষ্ট্য বোঝায় যা আমাদের বুঝতে সাহায্য করে কতটা গলাটা সরু বা মোটা। কোনো শব্দের পিচ মূলত তার কম্পাঙ্কের উপর নির্ভর করে। কম্পাঙ্ক যদি বেশি হয় পিচ বেশি হবে, মানে শব্দ তীক্ষ্ণ এবং সরু হবে। আর কম্পাঙ্ক যদি কম হয়, এর ক্ষেত্রে দেখো, কম্পাঙ্ক যদি কম হয় শব্দ গম্ভীর হবে, মোটা হবে। উদাহরণ হিসাবে দেখো, নারী কণ্ঠ এবং নারী কণ্ঠ বা শিশুদের গলার স্বরের কম্পাঙ্ক অনেক বেশি থাকে, সেই জন্য কী হয়, তাদের গলার পিচও অনেক বেশি, তাদের গলার তীক্ষ্ণ, প্রচণ্ড তীক্ষ্ণ, পিচ অনেক বেশি। অন্যদিকে পুরুষদের গলার স্বরের কম্পাঙ্ক খুব কম, তার জন্য তাদের গলার স্বর কী হয়, পিচ কম হয় বা গম্ভীর হয়, যেটা তোমাদের বোঝালাম আমি। উচ্চ পিচের শব্দে তরঙ্গদৈর্ঘ্য কম, যেমন এটা দেখো তরঙ্গদৈর্ঘ্য খুবই কম। নিম্ন পিচের শব্দে তরঙ্গদৈর্ঘ্য বেশি, যেমন এটার ক্ষেত্রে নিম্ন পিচ, তরঙ্গদৈর্ঘ্য দেখো কত বেশি। ঠিক আছে? তো আশা করি পিচ বা তীক্ষ্ণতা থেকে তোমাদের কোনো প্রশ্ন আর ভুল হবে না। চলো নেক্সট দেখো। দেখো আমাদের নতুন এনসিইআরটিতে তোমাদের কিছু এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? আমি এটা রেখেছি শুধুমাত্র এক্সাম্পলটার জন্য। যদি বলে যে হুইসেলের শব্দ, সাইরেনের শব্দ, এগুলো কি হাই পিচ না লো পিচ? এগুলো হচ্ছে হাই পিচ, কারণ কি এগুলো প্রচণ্ড তীক্ষ্ণ শোনায়, এদের ফ্রিকোয়েন্সি খুব বেশি। কিন্তু যখনই তোমাকে বলবে যে থান্ডার মানে বজ্রবিদ্যুতের আওয়াজ, এয়ারক্রাফটের আওয়াজ, তো এগুলো মনে রাখবে কি না লো পিচ, এদের পিচ হচ্ছে প্রচণ্ড লো, কারণ এদের ফ্রিকোয়েন্সি খুবই কম, সেই জন্য লো পিচ। ওকে, এটা মাথায় রাখবেন, নতুন এনসিইআরটি দেওয়া আছে। চল নেক্সট দেখো। এরপর আমরা কম্পাঙ্কের উপরে ভিত্তি করে না আমাদের সাউন্ডকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। স্যার সাউন্ডকে কী কী ভাগে ভাগ করতে পারি, ভালো করে শোনো। 1 নম্বর হচ্ছে যেটাকে আমরা বলি শ্রুতিগোচর শব্দ, অডিওবল সাউন্ড, মানে যেটা আমরা কানে শুনতে পাই। আরে কি বললাম, যেটা আমরা কানে শুনতে পাই। আমাদের বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সির কথা বলেছে, আমরা ফ্রিকোয়েন্সিকে কী দিয়ে ডিনোট করি না হার্টস দিয়ে ডিনোট করি, হার্টস দিয়ে ডিনোট করি, ঠিক আছে? তো মনে রাখবে যে শব্দ আমরা কানে শুনতে পাই তার যে প্রত্যেকটা একটা, দেখো কোনো শব্দই তো ভাইব্রেশন ছাড়া উৎপন্ন হয় না, তো প্রত্যেকটা শব্দের একটা কম্পাঙ্ক আছে, ফ্রিকোয়েন্সি আছে। তো মনে রাখবে যখন তোমাকে বলবে যে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, 20,000 হার্টজ, এর মধ্যে যদি কোনো কম্পাঙ্ক বিশিষ্ট কোনো শব্দ থাকে, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ কম্পাঙ্কের যে শব্দগুলো থাকে এর মধ্যে, সেটাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ, অডিওবল সাউন্ড, মানে এটা আমরা শুনতে পাই, এটা আমরা শুনতে পাই। আরে মনে থাকবে। 2 নম্বর মনে রাখবে যে এমন কিছু সাউন্ড আছে যারা 20,000-এর নিচে, 20,000 এর থেকে
কম, 20,000 এর 20 হার্জ এর থেকে কম, 20,000 নয় 20 হার্জ এর থেকে কম, এই শব্দ মানুষ শুনতে পায় না। কারা শুনতে পায়? মনে রাখবে, যেমন তিমি মাছ হয়ে গেল, যেমন হাতি হয়ে গেল, এরা কি এই শব্দগুলোকে শুনতে পায়। বোঝা গেল? আরেক ধরনের শব্দ আছে, আচ্ছা 20 হার্জের থেকে কম যে শব্দ তাদেরকে আমরা বলি শব্দে তর, যাদেরকে বলি ইনফ্রাসোনিক। সব লেখা আছে, সব দেখিয়ে দিচ্ছি, আগে বুঝে নাও। ইনফ্রাসোনিক সাউন্ড, শব্দে তর। কি বললাম? শব্দে তর শব্দ, শব্দে তর, ইনফ্রাসোনিক সাউন্ড 20,000-এর নিচে, 20 হার্জের নিচে, সরি 20,000 নয় 20 হার্জের নিচে। এমন কিছু শব্দ আছে যেগুলো কিন্তু 20,000 হার্জ এর থেকে বেশি, এর থেকে বেশি মানে অনেক ফ্রিকোয়েন্সি, 20,000 হার্জের চেয়েও বেশি। এই শব্দ কি মানুষ শুনতে পাবে? না স্যার, মানুষ তো বলেছেন যে 20 হার্জ থেকে 20,000-এর ভেতরে, 20,000-এর কমে, 20 হার্জের কমে গেলেও শুনতে পাবে না, আবার 20 হার্জের বেশি গেলেও শুনতে পাবে না। তো এই শব্দটাকে বলা হয় শব্দোত্তর শব্দ, আল্ট্রাসনিক সাউন্ড, বাংলায় বলা হয় শব্দ উত্তর। এটা শব্দে তর আর এটা শব্দ উত্তর, মানে শব্দেরও বেশি, আল্ট্রাসনিক সাউন্ড। ঠিক আছে, তো স্যার কারা শুনতে পায় এই ধরনের সাউন্ড? শুনতে পায় কারা? বাদুড়, ডলফিন, তারপরে এই ধরনের সাউন্ড দিয়ে আমরা আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করি। যেমন আমাদের যে আল্ট্রাসোনোগ্রাফি, অনেক আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে কি হয়নি বলো? আরে আমাদের শরীরের ভেতরে অনেক পার্টস, কী হয় আমাদের শরীরের ভেতরে যদি কোনো কিছু দেখতে চাই আমরা, যে ঠিকঠাক আছে কি না, কিছু প্রবলেম আছে কি না, আমরা কী করি? আল্ট্রাসোনোগ্রাফি করি। তো আল্ট্রাসোনোগ্রাফি কিসের মাধ্যমে করি? এই আল্ট্রাসোনিক সাউন্ড পাঠিয়ে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগে, আরও অনেক জায়গায় কাজে লাগে, যেগুলো আমরা একটা করে পড়বো। তাহলে এই জিনিসটা এইটুকু বোঝা গেল যে 20,000 থেকে 20 হার্জ থেকে 20,000 হার্জ এর মধ্যে আমরা শুনতে পাই, সেটাকে বলে অডিওবল সাউন্ড। 20,000 থেকে কম, 20 হার্জের কম যদি হয় সেটা শব্দে তর, সেটা আমরা শুনতে পাই না। আর 20,000 হার্জের বেশি যদি হয় সেটাও আমরা শুনতে পাই না, যেটাকে বলে শব্দ উত্তর। চলো, যেগুলো বললাম এবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, এগুলি তোমাদের আলোচনা করলাম যে মানুষের শ্রবণ ক্ষমতার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। এটা শ্রুতি গোচর শব্দ, অডিওবল সাউন্ড, যেটা কানে শুনতে পায়, 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকে। এই কম্পাঙ্কের শব্দকে শ্রুতি গোচর শব্দ বলে বা অডিওবল সাউন্ড বলে। শব্দে তর যখন বলবো, সেটা 20 হার্জের নিচে, এর চেয়ে কম হবে, মানুষ এটা শুনতে পায় না। তিমি, হাতি, এই ধরনের কিছু প্রাণী আছে যারা এই শব্দটা শুনতে পায়। এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা শব্দোত্তর আল্ট্রাসনিক সাউন্ড, সেটা হচ্ছে 20,000 হার্জের উপরে, এটাও মানুষ শুনতে পায় না। এটা সাধারণত বাদুড়, ডলফিন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যেমন আল্ট্রাসোনোগ্রাফিতে এর ব্যবহার রয়েছে। আমরা শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসনিক সাউন্ড আর কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা পরে আরও ডিটেলসে পড়বো, এখন এইটুকু জেনে রাখো। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ক্লাস 9-এর এনসিআরটিতে এই জিনিসগুলো আছে, আমি তোমাদের সামনে একবার নিয়ে এসেছি, ভালো করে দেখে নাও। যদি কোনো কারণে বলে, নিয়ে আসার পিছনে কারণ আছে, অডিওবল রেঞ্জ ফর দ্য হিউম্যান হেয়ারিং রেঞ্জ ইজ ফ্রম 20 হার্জ থেকে 20,000। যদি কোনো, আমরা জানি যে, ভালো করে শুনবে, 20 হার্জ থেকে 20,000 হার্জ এর মধ্যে কি হয় না, মানুষ কানে শুনতে পায়, যেটাকে আমরা শ্রুতিগোচর শব্দ বললাম। যদি এখানে 20,000 হার্জের জায়গায় যদি এটা লিখে দেয় যে 20 কিলো হার্জ, তাহলে কিন্তু ভাববে যে এটাই, কারণ 1 কিলো হার্জ মানে হচ্ছে 1,000 হার্জ। তো 20 কিলো হার্জ মানে 20,000 হার্জ। আরে বোঝা গেল? তো কোথাও যদি লেখা থাকে এরকম, ভাববে না, ধরো এরকম লেখা থাকবে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, তোমরা ভাববে এই 20 থেকে 20, এটা তো ভুল, তোমরা কেটে দিয়ে চলে আসবে। তা না, আমি জাস্ট এক্সামের টাইমে না মাথায় থাকে না, অনেক কিছু ভুল হয়, যেগুলো তোমরা ভুল করো সেগুলো আমি তোমাদের এখানে কারেকশন করছি, তো এটা মাথায় রাখবে। ঠিক আছে, আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কী দিয়েছে, পার্সেন্ট টু পার্সেন্ট ডিক্রিজ উইথ এজ। যত আমাদের এজ বাড়তে থাকে না, তত আমাদের শ্রবণ ক্ষমতাটা ধীরে 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 কমতে থাকে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পর দেখব যে যারা ছোট বাচ্চা থাকে না, 5 বছরের নিচে যাদের বয়স, তারা জানো 20,000 হার্জ, 20,000 হার্জ, এটা তো মানুষ শুনতে পায় না, কিন্তু তারা শুনতে পায়। 20,000 হার্জের থেকে যে বেশি কম্পাঙ্কের শব্দ সেই বাচ্চা ছেলেরা শুনতে পায়। আমরা যত বড় হতে থাকি, আমাদের শোনার ক্ষমতা তত কমতে থাকে। ঠিক আছে, যখনই বলবে যে 20,000 হার্জের নিচে, তখন আমরা কি বললাম? ইনফ্রাসনিক সাউন্ড। ঠিক আছে, আর যখন বলবে 20 কিলো হার্জ বা 20,000 হার্জ এর থেকে বেশি যদি কিছু বলে, তাহলে মানবে আল্ট্রাসনিক সাউন্ড। এই কিছুক্ষণ আগেই পড়লাম আমরা। আরেকটা জিনিস এখানে মাথায় রাখো, মনে রাখবে, ডগস, ক্যাটস মানে কুকুর, বিড়াল, বাদুড়, ডলফিন, এই 4টে এক্সাম্পল খুব ভালো করে মনে রাখবে। এনসিআরটি দিচ্ছে মানে যদি এক্সাম্পল দেয় এখান থেকেই দেবে। কুকুর, বিড়াল, বাদুড়, ডলফিন ক্যান ডিটেক্ট আল্ট্রাসাউন্ড। যদি বলে শব্দোত্তর শব্দ, আল্ট্রাসাউন্ড কারা শুনতে পারে, এই 4টে এক্সাম্পল মনে রাখবে। ঠিক আছে, আর যদি বলে ইনফ্রাসনিক সাউন্ড কারা শুনতে পারে, মনে রাখবে এলিফ্যান্ট, এইমাত্র বললাম, ডলফিন এবং এলিফ্যান্ট, হাতি, এরা কি করতে পারে না, ইনফ্রাসনিক সাউন্ড শুনতে পারে। মাথায় থাকবে, এই এক্সাম্পলটার জন্যই আমি তোমাদের এটা ক্লাস 9-এর এনসিআরটিটা নিয়ে এসেছি।
চলো নেক্সট দেখো, এটা গেল নতুন এনসিআরটি। পুরনো এনসিআরটিতে কী ছিল সেটাও দেখো। দেখো পুরনো এনসিআরটিতে এই জিনিসই লেখা ছিল, বারবার রিপিট করবো না আমি। 20,000 থেকে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে এই শব্দ সুশ্রুতি গোচর এইসব তোমরা জানো। মনে রাখবে এই যে এখানেও দেখো কুকুরের এক্সাম্পল দিয়েছে, 25 কিলো হার্জ মানে 20,000 হার্জের বেশি আল্ট্রাসনিক সাউন্ড যেটা এরা শুনতে পারে, ঠিক আছে। আর দেখো এখানে একটা লাইন দিয়েছে, আমরা যদি 20 হার্জের কম কম্পাঙ্কের শব্দ শুনতে পারতাম, মানে 20 হার্জের নিচে কম্পাঙ্ক শব্দ আমরা কি বলি বলো, শব্দেতর, ইনফ্রাসনিক, তাহলে আমরা কি পেতাম না মৌমাছিদের ডানার কম্পনের শব্দ যেমন শুনতে পাই তেমনি স্বরদোলকের কম্পনের শব্দ শুনতে পেতাম। তাহলে এক্সাম্পল যদি দেয় যে সরল দোলকের কম্পনের শব্দ, এটা কিসের সাউন্ড মনে রাখবে বলো, শব্দেতর, ইনফ্রাসনিক সাউন্ড, এর 20 হার্জের নিচে আওয়াজ হয়, মনে থাকবে। গন্ডারেরা 5 হার্জের মতো নিম্ন কম্পাঙ্কের শব্দে ব্যবহার করে। যদি বলে যে গন্ডারদের থেকে কি শব্দ উৎপন্ন হয়, মনে রাখবে ইনফ্রাসনিক, শব্দেতর। আমি জাস্ট এক্সাম্পলগুলোর জন্য বলছি, এনসিআরটি থেকেই কিন্তু তোমাদের এক্সাম্পল দেবে, বারবার রিপিট করছি আমি, ঠিক আছে। তো মনে রাখবে গন্ডার, স্বরদোলক, ঠিক আছে, এরা কি হয় ইনফ্রাসনিক সাউন্ড শুনতে পায়, ইনফ্রাসনিক। ডলফিন হয়ে গেল, হাতি হয়ে গেল, ঠিক আছে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছে দেখো, ভূমিকম্পের আওয়াজ। ভূমিকম্পের মূল ভূকম্পন তরঙ্গ মানে যেটাকে শক ওয়েভ বলে, সৃষ্টির পূর্বে কম কম্পাঙ্কের শব্দেতর শব্দ হয়। তার মানে মনে রাখবে যদি জিজ্ঞাসা করে যে ভূমিকম্পের যে সাউন্ড সেটা কি সাউন্ড, ইনফ্রাসনিক, শব্দেতর, কারণ ওর কম্পাঙ্ক খুব কম থাকে, শুরুতে খুব কম থাকে, ঠিক আছে। শব্দের কম্পাঙ্ক 20 কিলো হার্জ মানে 20,000 হার্জের অপেক্ষা যদি বেশি হয় সেটাকে আমরা বলবো শব্দোত্তর শব্দ, যেটাকে আল্ট্রাসাউন্ড বলি। এখানেও দেখো এক্সাম্পল দিয়েছে, কিছু কিছু প্রাণী আছে যেমন ডলফিন, বাদুড়, শুশুক, শব্দোত্তর শব্দ। আরে শব্দোত্তর শব্দ মানে কি বললাম, আলফাসনিক সাউন্ড, শব্দোত্তর, সরি আল্ট্রাসনিক, ইনফ্রাসনিক নয়, আল্ট্রাসনিক। ডলফিন, বাদুড়, শুশুক এরা শব্দোত্তর শব্দ উৎপন্ন করতে পারে। দেখো গুলি ফেলবে না, আমি আবার রিপিট করছি, যদি তিমি মাছের কথা বলে, হাতির কথা বলে, ভূমিকম্পের আওয়াজের কথা বলে, স্বরদোলকের কথা বলে, খাতায় লিখে নাও, রিপিট করছি, তিমি, হাতি, ভূমিকম্পের আওয়াজ, স্বরদোলকের আওয়াজ, এগুলো হচ্ছে ইনফ্রাসনিক, শব্দেতর। আর যদি বলে বাদুড়, কুকুর, ডলফিন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আল্ট্রাসোনোগ্রাফি, তারপরে হয়ে গেল শুশুক, এরা মনে রাখবে শব্দোত্তর শব্দ, আল্ট্রাসনিক সাউন্ড, আল্ট্রাসনিক সাউন্ড, ঠিক আছে। কিছু প্রজাতির মথ আছে, মথদের খুব উচ্চ সংবেদনশীল শ্রবণেন্দ্রিয় আছে, এরা বাদুড় দ্বারা সৃষ্ট উচ্চ কম্পাঙ্কের চিচি শব্দ শুনতে পায়। আর বাদুড় কি শব্দ উৎপন্ন করে, আল্ট্রাসনিক সাউন্ড, আল্ট্রাসনিক সাউন্ড। তার মানে বুঝতে হবে, যদি বলে যে মথ এরা কোন শব্দ শুনতে পায়, মনে রাখবে আল্ট্রাসনিক সাউন্ড, শব্দোত্তর শব্দ। বলো বোঝা গেছে কিন্তু যায়নি। মনে রাখবে ইঁদুর আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করে খেলা করতে পারে। তো এর সঙ্গে আরও একটা এক্সাম্পল জুড়ে নাও, ইঁদুর। তো যে এক্সাম্পলগুলো বললাম প্রত্যেকটা এক্সাম্পল মনে রাখবে, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট দেখো চলে এসো এখানে। আমাদের নতুন এনসিআরটি অনুযায়ী এটা দেওয়া হয়েছে যে ইনফ্রাসনিক সাউন্ড, ইনফ্রাসনিক ওয়েভ মানে হচ্ছে কি কথা বললাম, শব্দেতর, 20,000-এর কম যেটা। মনে রাখবে এখানে দেখো আবার আমি রিপিট করে দিয়েছি যাতে কোথাও কোনো রকমভাবে ভুল না হয়। এত সুন্দরভাবে তোমাদের জন্য পিপিটি বানায় না আমি, আর এত টাইম লাগে, এত পরিশ্রম করা হয়, ঠিক আছে। তোমরা জাস্ট ভালো করে পড়ো, আর কিছু মানে এখান থেকে কোশ্চেন এলে অন্তত তোমরা ছেড়ে আসবে না, ঠিক আছে। দেখো যারা ভিডিও দেখছো অনেকজন তো দেখো না, মানে ভিউজ তো বিশাল কিছু নয়, যারা দেখছো তারা যেন এইটুকু হেল্প পাও। দেখো ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক ঘটনা শনাক্ত করতে, দীর্ঘ দূরত্বে বায়ু ও পৃথিবীর মধ্য দিয়ে কোনো ভ্রমণকারী তীব্র ঝড় যদি যায় সেটা শনাক্ত করতে ব্যবহৃত হয় আমাদের কি ইনফ্রাসনিক ওয়েভ, ঠিক আছে, যেটাকে বলা হয় শব্দেতর তরঙ্গ। আল্ট্রাসনিক কোথায় বোঝায়, যেটা 20 কিলো হার্জের বেশি বা 20,000 হার্জের বেশি। দেখো আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের ছবি তোলার জন্য, আরে ভাবো না কারো কিডনিতে পাথর হয়েছে, তো আমরা কি করি, সিম্পল আল্ট্রাসোনোগ্রাফি করি। বা দেখবে যারা প্রেগনেন্ট লেডি থাকে তাদের বাচ্চা ঠিকঠাক আছে কি না, হালচাল ঠিকঠাক আছে কি না, সব ঠিকঠাক আছে, তার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করি, ঠিক আছে। তো আমাদের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গর যে কোনো ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি। অনেকে পেটে ব্যথা হলে যে পেটের ভেতরে কী প্রবলেম হয়েছে তার জন্য দেখবে ডক্টর রিপোর্ট দেয় যে আল্ট্রাসোনোগ্রাফি করে আনার জন্য, ঠিক আছে। তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে ছবি তোলার জন্য কী করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি ইউজ করা হয়। কিডনিতে পাথর ভেঙে ছোটো ছোটো টুকরো করার জন্য ব্যবহৃত হয়, আল্ট্রাসাউন্ড পাঠানো হয় এবং কিডনিতে যে পাথর থাকে সেগুলো ছোটো ছোটো টুকরো করে ভেঙে ফেলে দেওয়া হয়। এখন আর ওই ওপেন সার্জারি হয় না, বুঝতে পেরেছো, এখন সার্জারির প্রসেস অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। শিল্পক্ষেত্রে আল্ট্রাসনিক ওয়েল্ডিং করা হয়। সূক্ষ্ম যন্ত্রাংশ পরিষ্কারের জন্য, সূক্ষ্ম যন্ত্রাংশ, ধরো একটা ছোট যন্ত্র আছে, ছোট যন্ত্র, এবং তার যে ভেতরে এন্ট্রান্স না এত শর্ট, এত সরু যে কোনো কিছু দিয়ে আমি পরিষ্কারই করতে পারবো না,
কোনো কিছু দিয়ে পরিষ্কারই করতে পারবো না, সেখানে আমাদের আল্ট্রাসনিক ওয়েভ পাঠানো হয়, এই তরঙ্গ পাঠানো হয়, শব্দোত্তর তরঙ্গ পাঠানো হয়, যে একদম সূক্ষ্ম যন্ত্রাংশ ভেতরে গিয়ে ওই সাউন্ডকে কী করবে, একদম ক্লিন করে দিয়ে চলে আসবে। তারপরে কোনো ধাতব, ধরো কোনো একটা ধাতব বস্তু আছে, কোনো একটা ধাতব বস্তু আছে, এই ধাতব বস্তু ভেতরে কোথাও কোনো চিরফাট আছে কিনা বা কোনো ত্রুটি আছে কিনা, ধরো কোনো একটা এমন একটা ধাতু আছে, তার ভেতরে আমরা জানি না যে ভেতরে কোনো রকম কোনো দাঁড়ার আছে কিনা, কোনো রকম কোনো চিরফাট, সরু চিরফাট থাকে কোনো কোনো ব্লকের ভেতরে, বা ভেতরে কোনো ড্যামেজ থাকতে পারে, ঠিক আছে, তো এটা আছে কিনা। তো মনে রাখবে এই এক্সাম্পলটা খুব ইম্পর্ট্যান্ট, যে ধাতব ব্লকের ভেতরে কোনো রকম কোনো ত্রুটি আছে কিনা বা কোনো ড্যামেজ আছে কিনা, সেটা আমাদের শনাক্ত করার জন্য আল্ট্রাসনিক ওয়েভ ব্যবহার করা হয়, ঠিক আছে। এছাড়া প্রতিফলিত শব্দের মাধ্যমে বস্তুকে খুঁজে বের করতে আমরা ব্যবহৃত করি, যেমন সোনার, আমরা একটু পরেই পড়বো, একটু আজকেই পড়বো আমরা সোনার সিস্টেম, এখানেও আল্ট্রাসনিক ওয়েভ ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই প্রত্যেকটা এক্সাম্পল মনে রাখবে, তোমাদের নতুন এনসিআরটিতে দিয়েছে, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছে একবার। অনেকে বিশ্বাস করছে না যে স্যার তাড়াতাড়ি করে পড়াচ্ছে, স্যার এনসিআরটি পড়াচ্ছে না, নিজের মনের মতো পড়িয়ে দিচ্ছে। আমি তোমাদের প্রুফ দিয়ে দিচ্ছি যে আমি এনসিআরটি থেকে এগুলো সব করা। চলো নেক্সট দেখো এটা হচ্ছে নতুন এনসিআরটি আমাদের ক্লাস নাইনের নতুন এনসিআরটি। দেখো সাউন্ড ওয়েভ 3 প্রকার, ইনফ্রাসনিক, হিউম্যান অডিওবল রেঞ্জ আর আল্ট্রাসনিক। এখানে হিউম্যান অডিওবল রেঞ্জ দিয়ে কিছু দেয়নি, ইনফ্রাসনিক দিয়ে এই দুটো দিয়েছে যেটা তোমাদের পড়িয়ে দিলাম, আর আল্ট্রাসনিক দিয়ে এগুলো দিয়েছে যেগুলো আমি তোমাদের পড়িয়ে দিলাম, এখানে পড়ারই প্রয়োজন নেই তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে শব্দের প্রাবল্য, যেটাকে আমরা ইংলিশে বলি লাউডনেস। স্যার লাউডনেস কি? আমরা লাউডনেসের মাধ্যমে একদম সোজা সরলভাবে বলবো যে শব্দটা কতটা জোরালো বা কতটা মৃদু। দেখেছো অনেকে, চলো ছবিটা দেখো, অনেকে যেটা ডিজে ফিজে বাজাও না, মানে দেখবে যে এরকম 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 করে উঠতে থাকে না, এরকম করে উঠতে থাকে, এরকম করে নামতে থাকে, কখনো এরকম করে উঠতে থাকে, কখনো এরকম করে নামতে থাকে, কখনো যখন জোরে সাউন্ডটা এরকম উঠে যায় আবার নামে। এটা কি অ্যাকচুয়ালি লাউডনেস মেজার করে, লাউডনেস, ঠিক আছে, শব্দের প্রাবল্য। কি হয়, আমরা অ্যাম্পলিটিউড পড়েছি কি পড়িনি? হ্যাঁ স্যার পড়েছি। অ্যাম্পলিটিউড পড়েছি না পড়িনি? আরে স্যার পড়েছি। এটাকে আমরা কি বলেছিলাম? এটা হচ্ছে আমাদের মিন পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা উপরে উঠছে বা কতটা নিচে নামছে, এটাকে আমরা অ্যাম্পলিটিউড বলেছিলাম, যেটাকে বাংলায় বলা হয় বিস্তার। আরে বলেছিলাম না বলিনি? বলেছিলাম। তো মনে রাখবে এই যে শব্দের প্রাবল্য না, এটা মেনলি বিস্তারের উপরে ডিপেন্ড করে। যেমন আমি পিচের কথা বললাম, বুঝবে, যেমন আমি পিচ বা তীক্ষ্ণতার কথা বললাম, কার উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপরে। ঠিক সেরকমই শব্দের প্রাবল্য বা লাউডনেস ডিপেন্ড করে আমাদের বিস্তারের উপরে, আমাদের অ্যাম্পলিটিউডের ব্যাপারে। তোমরা একটা কথা বলো, এখানে একটা তরঙ্গ দেওয়া আছে, এর অ্যাম্পলিটিউড দেখো এইটুকু জাস্ট, এর অ্যাম্পলিটিউড দেখো এইটুকু জাস্ট, তো কোথাও, আর এর অ্যাম্পলিটিউড দেখো, এখানেও দেখো কিছু তরঙ্গ দেওয়া আছে, এর অ্যাম্পলিটিউড দেখো এত বড়, এর অ্যাম্পলিটিউড দেখো এত বড়। এবার তোমরা বলো আমাকে, এই শব্দটা জোরে হবে না এই শব্দটা জোরে হবে? তোমরা সিম্পল বলবে স্যার এই শব্দটা জোরে হবে, কারণ কি এর কোথাও না কোথাও বিস্তার অনেক দূর। ধরো এর থেকেও বেশি বিস্তারে কিছু একটা মিনিয়ে এলাম, ধরো এই এত বড় বিস্তার হয়ে গেল, হ্যাঁ, তার মানে কি এর অ্যাম্পলিটিউড অনেক বেশি, এর অ্যাম্পলিটিউড অনেক বেশি, তার মানে কি এর বিস্তার আরও বেশি, এর লাউডনেস আরও বেশি। তার মানে আমরা কি জানলাম? যে শব্দের প্রাবল্য হলো শব্দের সেই বৈশিষ্ট্য যা আমাদের বুঝতে সাহায্য করে যে শব্দটা কতটা জোরালো বা কতটা মৃদু। এটি মূলত শব্দের তরঙ্গের বিস্তারে অ্যাম্পলিটিউডের উপর নির্ভর করে। মাথায় থাকবে, পিচ যদি বলে তীক্ষ্ণতার উপরে, পিচ যদি বলে ফ্রিকোয়েন্সির উপরে, তীক্ষ্ণতা যদি বলে কম্পাঙ্কের উপরে ডিপেন্ড করে, আর প্রাবল্য যদি বলে, লাউডনেস যদি বলে, তাহলে সেটা অ্যাম্পলিটিউডের উপর ডিপেন্ড করে, বিস্তারের উপর ডিপেন্ড করে। পরীক্ষায় হাজারো কোশ্চেন এসে, যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যারা আমাদের ব্যাচে আছো, পেড ব্যাচে আছো, তারা জানো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে আমি গ্রুপ ডি করাচ্ছি, ওখানে এই কোশ্চেনগুলো কতবার পেয়েছি আমরা। বিস্তারের প্রভাব, কোনো শব্দ তরঙ্গের বিস্তার যত বেশি হবে, অ্যাম্পলিটিউড যত বেশি হবে, প্রাবল্য তত বেশি হবে। এটা কি দিয়ে পরিমাপ করব? ডেসিবেল দিয়ে। আমরা বলি না যে ভাই 70 ডেসিবেলের বেশি আওয়াজ যদি হয় পুলিশে কমপ্লেন করে দেবো, রাত 12টার পরে 70 ডেসিবেলের 80 ডেসিবেলের বেশি আওয়াজ হওয়াই যাবে না, তাহলে কিন্তু পুলিশে কমপ্লেন হয়ে যাবে। তো কোথাও না কোথাও শব্দের প্রাবল্য, এই যে ডেসিবেল যে কথাটা ইউজ করি, এটা শব্দের প্রাবল্য পরিমাপ করার একক। আমরা শখটে কী দিয়ে ডিনোট করি? ডিবি, একটা স্মল একটা ক্যাপিটাল, ডিবি এককে। বলো মনে থাকবে? প্রাবল্য থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের ছেড়ে আসবে আর না। দেখো এটা এনসিআরটিরই ছবি, পুরো এনসিআরটির ছবি। এটা হচ্ছে মৃদু শব্দ, পুরনো এনসিআরটিটা, এটা হচ্ছে মৃদু শব্দ। আরে এটা মৃদু শব্দ। আর এর দেখো এর অ্যাম্পলিটিউড অনেক বেশি, তার জন্য এটা কি? জোরালো শব্দ। এর অ্যাম্পলিটিউড খুব কম, তার জন্য এটা মৃদু শব্দ। বোঝা যাচ্ছে? চলো নেক্সট দেখো আমি তোমাদের শুরুতে এই জিনিসটা দেখিয়েছিলাম যে বিভিন্ন তাপমাত্রায় বাতাসের শব্দের গতি বিভিন্ন। আমি বলেছিলাম কি জাস্ট মনে রাখো, পরে আমরা এটা নিয়ে পড়বো।
আমি তোমাদের একটা জিনিস বলছি যে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড মনে রাখতে হবে, হ্যাঁ, গতি প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ রাখবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের গতি, সবই এয়ার মাধ্যমে, সবই বায়ু মাধ্যম, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করছি তখন আমরা 331 মিটার পার সেকেন্ড, যখন আমরা বাড়িয়ে 22 ডিগ্রি সেন্টিগ্রেড করছি তখন শব্দের স্পিড বেড়ে যাচ্ছে 344 মিটার পার সেকেন্ড, যখন আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড করছি তখন শব্দের স্পিড আরও বেড়ে যাচ্ছে 346 মিটার পার সেকেন্ড। আমি তোমাদের বলতে চাই যে কোথাও না কোথাও টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শব্দের স্পিড বাড়ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বাড়ছে। তাহলে আমরা বলতে পারি যে টেম্পারেচার আমাদের শব্দের গতিবেগের উপরে প্রভাব ফেলে, হ্যাঁ স্যার, অবশ্যই ফেলছে। তাহলে কোথাও না কোথাও টেম্পারেচার মানে আমাদের যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কম বেশি হচ্ছে, কমছে বেশি হচ্ছে, যদি টেম্পারেচার বাড়ছে শব্দের বেশি হচ্ছে। শুধু টেম্পারেচার নয়, টেম্পারেচারের সঙ্গে সঙ্গে আরও দুটো জিনিস শব্দের বেগের ওপরে প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে ঘনত্ব এবং আর্দ্রতা। চলো নেক্সট স্লাইড দেখো। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, ঠিক আছে? আমি তোমাদের সিম্পল বলছি, চলো এটা বাদ দাও। আমি তোমাদের সিম্পল বলছি যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে শব্দের স্পিড আছে, শব্দের স্পিড বেড়ে গেল, বেগ বেড়ে গেল। আর এটাই তো আমি বললাম, আলাদা কিছু বলিনি। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার কেন হচ্ছে এরকম, স্যার কেন হচ্ছে এরকম? দেখো, টেম্পারেচার বাড়া মানে, ধরো বুঝবে, টেম্পারেচার বাড়া মানে ও এই যে ধরো একটা বস্তু, আমি কি বলেছিলাম, প্রত্যেকটা বস্তু কিছু কিছু পার্টিকেল দ্বারা তৈরি, কিছু পার্টিকেল দ্বারা তৈরি। যখনই টেম্পারেচার দিচ্ছি এর মধ্যে, এই পার্টিকেলগুলোর গতি বাড়ছে কি বাড়ছে না? যখনই গতি বাড়ছে, আমরা কি জানি যে এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই পার্টিকেলটা যখন ভাইব্রেশন হবে, এই পার্টিকেলটা ভাইব্রেশন হবে, এই পার্টিকেলটা ভাইব্রেশন হবে। তো কোথাও না কোথাও যখনই টেম্পারেচার পাচ্ছে, এই যে পাশে যে পার্টিকেলটা ছিল এর ভাইব্রেশন স্পিড বাড়বে না কমবে? স্যার, যখন টেম্পারেচার পায় না তখন এর শক্তি পায়, এনার্জি পায়। আরে শব্দ তো এক প্রকার এনার্জি, টেম্পারেচার এক প্রকার এনার্জি। যখনই এনার্জি পাবে তখন এই ভাইব্রেশন বেশি করবে না কম করবে? স্যার, বেশি করবে। আর যদি বেশি ভাইব্রেশন করে, আরে এও তো টেম্পারেচার পেয়েছে, এও তো থেমে নেই, এও ভাইব্রেশন করবে, মানে এর কাছ মানে এর কাছ থেকে এর কাছে ভাইব্রেশনটা রানিং ছড়িয়ে পড়বে, আরও স্পিডে যাবে। আবার এ যখন ভাইব্রেশন করবে, এও থেমে নেই, এও গতিশীল, এও এনার্জি পেয়ে গেছে, এও ভাইব্রেশন করবে, এর কাছ থেকে এর ভাইব্রেশনটা আরও স্পিডে যাবে। তো কোথাও না কোথাও যখনই টেম্পারেচার পায়, অণুগুলোর মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায়, তার জন্য শব্দ কী হয়, আরও স্পিডে চলে। তাই তোমরা সিম্পল এত কিছু যদি ফিল না করতে চাও, শুধু মুখস্থ নয়, আমি বোঝাতে চাই, আমি তোমাদের ডাইরেক্ট বলতে পারি যে টেম্পারেচার বাড়লে এই হবে, ঘনত্ব বাড়লে এই হবে, আর্দ্রতা বাড়লে এই হবে, কিন্তু কেন হচ্ছে সেটাকে জানো? টেম্পারেচার বাড়লে স্পিড বাড়বে, এই জন্য আমরা বলছি, এই কারণের জন্য। বোঝা গেছে? এবার আসছি স্যার আমি ঘনত্বের কথা, ডেনসিটি। স্যার ডেনসিটি বাড়লে কী হবে? আমি সোজাসুজি বলবো, ডেনসিটি যদি বাড়ে শব্দের বেগ কমে যায়। এইটুকু মনে রাখলে কাজ হয়ে যাবে, ফালতু ঝামেলা দরকার কী আছে? দেখো, বোঝো, আমি তোমাদের বললাম যে ডেনসিটি বাড়লে বেগ কমে যায়। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে? যে স্যার সলিডের ক্ষেত্রে আপনি বলেছিলেন কঠিন পদার্থের জন্য শব্দের স্পিড বেশি, কার থেকে? লিকুইডের থেকে, তরলের থেকে। এবং এর থেকে কার কম? আরে সলিডের বেশি, তারপরে লিকুইড, তারপরে গ্যাস, এ তো আমরা জানি। তো স্যার সলিডের তো ডেনসিটি বেশি, তাহলে সলিডের স্পিড বেশি, লিকুইডের থেকে ডেনসিটি বেশি, তাহলে ডেনসিটি বাড়লে তো স্পিড বাড়ার কথা, কমছে কেন স্যার? মাথায় প্রশ্নটা এসছে না আসেনি? প্রত্যেকের আসার কথা। এখানে মনে রাখবে যদি আমরা সমজাতীয় বস্তুর ক্ষেত্রে ধরি, ধরো আমি কঠিন টু কঠিন ধরছি, তখন মনে রাখবে এই জিনিসটা হয় মেনলি, যে যদি ডেনসিটি বাড়ে তাহলে স্পিডও বাড়বে। যদি আমি সমজাতীয় বস্তুর ক্ষেত্রে ধরি তাহলে এই জিনিসটা হয়, ডেনসিটি বাড়লে, ধরো আমি দুটোই কঠিন পদার্থ নিলাম, সাপোজ ধরো আমি স্টিল নিলাম আর ধরো অ্যালুমিনিয়াম নিলাম। যদি আমরা সমজাতীয় জিনিসের ক্ষেত্রে ধরি, যেমন আমি যদি ধরি অ্যালুমিনিয়ামের ডেনসিটি বেশি, সেই জন্য এর স্পিড বেশি। স্টিলের ক্ষেত্রে ডেনসিটি কম, তো এর স্পিড কম। আমি এটা বলতে চাইছি তোমাদের যে সমজাতীয় রাশি যখন হবে, সমজাতীয় যখন বস্তু হবে, তখন ডেনসিটি যার বেশি হবে তার স্পিড বেশি হবে, স্পিড বেশি হবে। কিন্তু যখন আমি বলবো যে দুটো আলাদা আলাদা জিনিস, সমজাতীয় রাশি নেই, সেক্ষেত্রে মনে রাখবে যে ডেনসিটি যত বেশি হবে তত আমাদের স্পিড কম হবে। তোমরা কোথাও না কোথাও শুধু এইটুকু মাথায় রাখো, যদি এত কিছু মাথায় রাখতে না চাও, সিম্পল ব্যাপার, যে ডেনসিটি যত বেশি হবে স্পিড তত কম হবে, ঠিক আছে? ওকে,
আর সমজাতীয় রাশির ক্ষেত্রে বললাম আলাদা, সমজাতীয় মানে সলিডের ক্ষেত্রে, সলিড আমি দুটো মানে কম্পেয়ার কার সঙ্গে করছো তার উপর ডিপেন্ড করে। যদি আমি সলিড দুটো যদি আমি সলিডের ক্ষেত্রে ধরি, সেক্ষেত্রে কী হয়ে যাবে, যার ডেন্সিটি কম হবে তার স্পিড কম হবে, যার ডেন্সিটি বেশি হবে স্পিড বেশি হবে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমাদের আলাদা আলাদা রাশির সঙ্গে যখন ধরছি, ডেন্সিটি যার বেশি হবে স্পিড তার কম হবে, এটা মাথায় রাখো, ঠিক আছে। এটা ডেন্সিটির সঙ্গে সম্পর্ক গেল। এবার আমি আসছি হিউমিডিটি মানে আর্দ্রতা। হিউমিডিটির সঙ্গে সম্পর্ক কী হবে মনে রাখবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখনই বাড়ে না, তখনই আর্দ্রতা বাড়ে। আরে আর্দ্রতা মানে কি, তার মধ্যে H2O বেশি বেড়ে গেছে, H2O মানে জলের পরিমাণ বেশি বেড়ে গেছে, আর্দ্রতা জলীয় বাষ্পটি বেড়ে যায়। যখনই জলীয় বাষ্প বাড়বে, বায়ুর ঘনত্ব কমবে না বাড়বে, এটুকু আমাকে বলো। মনে রাখবে, জলীয় বাষ্প যখনই বাড়বে, আর্দ্রতা যখনই বাড়বে না, তখনই বুঝবে, যখনই জলীয় বাষ্প বাড়বে, হিউমিডিটি বাড়বে, তখনই মনে রাখবে ডেন্সিটিও বাড়বে, ঠিক আছে। ভুল বললাম, বায়ুর ঘনত্ব কমবে। আর যদি বায়ুর ঘনত্ব কমে, দেখো এখানে ঘনত্ব বেড়েছিল বলে স্পিড কমেছিল, কিন্তু যদি ঘনত্ব কমে যায় তাহলে কি হবে, স্পিড বেড়ে যাবে, তো কোথাও না কোথাও স্পিড বেড়ে যাবে। তাহলে এইটুকু মনে রাখো, হিউমিডিটি যদি বাড়ে, আর্দ্রতা যদি বাড়ে, ডেন্সিটি কমে যায়, আর ডেন্সিটি কমে যায় মানে স্পিড বেড়ে যায়। তার মানে হিউমিডিটি বাড়লে স্পিড বাড়বে। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম। এক নম্বরে জিনিসটা কি পেলাম, দেখো এটাকেও বোঝানো যায়, ঠিক আছে, এটাকেও কিন্তু দরকার নেই, এত কিছু মাথায় রাখার দরকার নেই, শুধু এইটুকু মাথায় রাখো, টেম্পারেচার যদি বাড়ে, পরবর্তীকালে যদি আমরা সেভাবে ক্লাস স্টার্ট করি কোনো দিন, যেভাবে মানে তোমরা যদি সাপোর্ট করো, এই এক্সামের পর যদি ভালো করে একটা ক্লাস স্টার্ট করা যায়, সেক্ষেত্রে না এই জিনিসগুলো আমি বারিকিসে বোঝাবো, এক একটা জিনিসকে ধরে ধরে তোমাদের বোঝাবো যখন হাতে সময় থাকবে। সায়েন্স পড়ানোর জন্য যদি আমি 7 থেকে 8 মাসের মতন টাইম পাই না, তখন আমি অ্যাকচুয়ালি তোমাদের সায়েন্স পড়াবো, ঠিক আছে। এক একটা জিনিসকে তোমাদের বোঝাবো, এক একটা জিনিসকে তোমাদের ফিল করাবো, ঠিক আছে। একটা সিঙ্গেল কোশ্চেন এরকম থাকবে না যে তোমরা পরীক্ষাতে ছেড়ে আসবে, এটুকু কথা দিলাম আমি তোমাদের, ঠিক আছে, কারণ আমাদের সময় কম আছে এখন হাতে। দেখো, আমাদের তিনটে জিনিস এখানে পড়লাম। 1 নাম্বার জিনিস হচ্ছে টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমার স্পিড বাড়বে। 2 নাম্বার জিনিস পড়লাম, ডেন্সিটি যদি বাড়ে স্পিড কমবে, আর ডেন্সিটি যদি কমে স্পিড বাড়বে। 3 নাম্বার জিনিস পড়লাম, যদি হিউমিডিটি বাড়ে তাহলে ডেন্সিটি কমবে, স্পিড বাড়বে। হিউমিডিটি যদি কমে যায় তাহলে স্পিড কি হয়ে যাবে, স্পিডও কমে যাবে। বলো বোঝা গেল? তার জন্য বলা হয় যে হিউমিডিটি যদি বেশি থাকে, শুষ্ক বায়ু, যেমন আমি যদি তোমাদের প্রশ্ন করি, একটাতে আছে আর্দ্র বায়ু, একটাতে আছে শুষ্ক বায়ু, বলো তো কার স্পিড বেশি হবে? তোমরা তখন দিমাগ লাগাবে যে স্যার আর্দ্র বায়ু মানে হিউমিডিটি বেশি, মানে ডেন্সিটি ঘনত্ব কম, তার মানে এটার স্পিড বেশি হবে। আর শুষ্ক বায়ু মানে কি, এর ডেন্সিটি বেশি মানে কি, স্পিড কম হবে। বোঝা গেল? চলো, যেগুলো বললাম সেগুলো তোমাদের লিখিত আকারে একবার দেখিয়ে দিই। তো আমার খুব ইচ্ছা তোমাদেরকে সায়েন্সটাকে ভালো করে পড়ানো, যখনই স্টার্ট করি কিছু না কিছু এক্সাম ঠিক সামনে চলেই আসে, কী করা যাবে আর। যাই হোক, দেখো মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়, বায়ুর তাপমাত্রা বাড়লে বায়ুর অণুগুলো গতিশক্তি বৃদ্ধি পায়, সেই জন্য বৃদ্ধি পায়, যেগুলো বললাম। যখন ঘনত্ব বাড়বে শব্দের বেগ কমবে। আর্দ্রতা যখনই বাড়বে বায়ুর ঘনত্ব কী হয়ে যাবে, শুষ্ক বায়ুর চেয়ে কমে যায়, এর ফলে কী হয়ে যায়, শব্দের বেগ শুষ্ক বাতাসের চেয়ে বেশি হয়ে যায়, ঠিক আছে। এই 3টে পয়েন্ট মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। নেক্সট দেখো, একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে শব্দের প্রতিফলন। কেন ইম্পর্টেন্ট? কারণ এটার উপরে বেস করে না অনেকগুলো টপিক আছে আমাদের, ঠিক আছে। শব্দের প্রতিফলন বিশাল কিছু ব্যাপার নয় স্যার, বিশাল কিছু ব্যাপার নয় মানে আমরা আলোর প্রতিফলন পড়েছি, হ্যাঁ স্যার পড়েছি। কি না, একটা মাধ্যমে বাধা পাচ্ছিল, আলোটা এইভাবে আসছিল, বাধা পাচ্ছিল, এইভাবে চলে যাচ্ছিল, শব্দ সেম জিনিস। এটা এমন একটা ঘটনা, কোনো একটা শক্ত তলে বা কোনো মসৃণ তলে আওয়াজটা বাধা পাবে, এই যে আওয়াজটা যাচ্ছে, দেখো আওয়াজটা যাচ্ছে, এখানে বাধা পেয়ে এদিক দিয়ে চলে এলো, এটাই প্রতিফলন, এটাই শব্দের প্রতিফলন, ব্যাস আর কিছুই নেই। শব্দের প্রতিফলনের যে সূত্র বলো, সেম এনসিইআরটিতে নেই, পড়ারও দরকার নেই, ঠিক আছে, আলোর প্রতিফলনের সূত্র মতো। শব্দের প্রতিফলন, রিফ্লেকশন অফ সাউন্ড, হলো এমন একটা ঘটনা যেখানে শব্দ তরঙ্গ কোনো শক্ত বা মসৃণ তলে বাধা পায় এবং পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। কি বললাম? পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। একটা শক্ত কিছুতে বাধা পেলো, এই যে সাউন্ডটা গেল, শক্ত কিছুতে বাধা পেয়ে ফিরে চলে এলো, ঠিক আছে। দেখো আলোর মতনই এখানে কি আই দ্বারা ডিনোট করছি, এটা কি আপতিত শব্দ, এটা কি প্রতিফলিত শব্দ, যেরকম আর দিয়ে ডিনোট করছি, এটা আই দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে এই শব্দের প্রতিফলনকে কেন্দ্র করে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, যেটাকে বলা হয় ইকো বা প্রতিধ্বনি। চলো নেক্সট দেখো, এটুকু বোঝা গেল শব্দের প্রতিধ্বনি কী জিনিস। হ্যাঁ, বাধা পাচ্ছে ফিরে আসছে, ওকে। চলো দেখো, নেক্সট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইকো বা প্রতিধ্বনি।
দেখেছো অনেক সময়তে আমরা পাহাড়ে যদি ঘুরতে যাই বা কোনো জায়গায় এমন যায় যেখানে দেখো কেউ কেউ একটা আওয়াজ দিল, কেউ নামের আওয়াজ দিল, কেউ কিছু আওয়াজ দিল, দেখবে সে আওয়াজটা কি হয়, প্রতিধ্বনি হয়। নিজের নাম ধরে যদি ডাকা হয় সেই এই আওয়াজটা কি হয়, বারবার 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 কি হয়, ফিরে আসে। ঠিক আছে, এখানে দুটো জিনিস জাস্ট মনে রাখবে, যে কোনো শব্দের প্রতিফলন হওয়ার পর প্রতিফলিত যে শব্দটা ফিরে আসে না, সেখানে টাইম হওয়া দেখো, বুঝবে, ভালো করে বোঝো। আমাদের যে কান আছে না, ধরো আমাদের একটা কান, ঠিক আছে, এই কানের একটা ব্যাপার আছে। স্যার কীরকম ব্যাপার আছে? আমাদের কানে 0.1 সেকেন্ড পর যদি কোনো দুবার আওয়াজ আসে, সেই আওয়াজটাকে আমরা নিতে পারি। এর মধ্যে যদি কোনো আওয়াজ চলে আসে আমরা নিতে পারি না। স্যার কীরকম জিনিস? সাপোজ ধরো আমি তোমাকে একটা কথা বললাম, ঠিক আছে, তোমার ধরো কান, আমি তোমাকে একটা কথা বললাম, সেই কানের আওয়াজটা তুমি শুনতে পেলে, কিন্তু 0.1 সেকেন্ড এর ভেতরে ধরো আমি আরেকটা কথা বললাম, তুমি সেই আওয়াজটাকে ডিটেক্ট করতে পারবে না, সেই আওয়াজটাকে ডিটেক্ট করতে পারবে না। কীরকম স্যার? দেখো একটু ভালো করে বোঝো। ধরো একটা পাহাড় আছে এখানে, তুমি এখানে আওয়াজ লাগালে, চম্পা টুম্পা কিছু বলে একটা আওয়াজ লাগালে, ঠিক আছে, কিছু বলে একটা আওয়াজ লাগালে, যে হ্যালো, এই যে আওয়াজ করছে হ্যালো হ্যালো হ্যালো, এবার কী হচ্ছে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে আসে হ্যালো 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 হ্যালো, এভাবে আসে না? তো এই যে আওয়াজটা, এই যে আমি আওয়াজ দিলাম, হ্যালো বললাম জোরে, এবং আমাদের ধরো এখানে কান আছে, তো এই আওয়াজটা যদি প্রতিফলিত হয়ে 0.1 সেকেন্ডের আগেই চলে আসে, তাহলে সেই আওয়াজটা আমরা শুনতে পাবো না। ঠিক আছে, যদি 0.1 সেকেন্ডের পর আমাদের কানে এসে পৌঁছায়, সেই আওয়াজটা আমরা শুনতে পাই, এবং সেই আওয়াজটাকেই বলে প্রতিধ্বনি, সেই আওয়াজটাকেই বলে ইকো। কোনো শব্দের প্রতিফলন হওয়ার পর যখন প্রতিফলিত শব্দটা মূল শব্দের শেষ হওয়ার অন্তত 0.1 সেকেন্ড পর, ধরো আমি এখানে প্রথমে ভালো করে বোঝো, আমি এখানে বললাম হ্যালো, এই আওয়াজটা গেল, 0.1 সেকেন্ড পর এখান থেকে আরেকটা আওয়াজ এলো হ্যালো, তারপর একটা আওয়াজ এলো হ্যালো হ্যালো হ্যালো, এই জিনিসটা হচ্ছে প্রতিধ্বনি। কিন্তু মনে রাখবে 0.1 সেকেন্ডের পরে আসতে হবে। যদি 0.1 সেকেন্ডের আগেই সেটা ফিরে চলে আসে, সেটা আমরা কানে শুনতে পাবো না। বোঝা গেছে? কারণ আমাদের যে ব্রেন আছে না, তার ব্রেন আমাদের যে কোনো একটা আওয়াজের রেস 0.1 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারে। এর মধ্যে যদি কোনো সাউন্ড চলে আসে, সেই সাউন্ডটাকে আমরা নিতে পারি না। ঠিক আছে, যদি ধরো সাপোজ বলছি 0.002 সেকেন্ডে চলে এলো, বা 0.003 সেকেন্ডে কোনো আওয়াজ চলে এলো, সেই আওয়াজটা আমাদের কান ডিটেক্টই করতে পারবে না। মনে রাখবে এই টাইমটা মিনিমাম হওয়া চাই। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম টাইম কতটা প্রয়োজন, মিনিমাম টাইম কতটা প্রয়োজন, না স্যার মিনিমাম 0.1 সেকেন্ড পর যেন সেকেন্ড শব্দটা আমাদের কাছে আসে। ঠিক আছে, বোঝা গেল? চলো, এগুলি লেখা আছে এখানে, যে কোনো শব্দের প্রতিফলন হওয়ার পর, প্রতিফলন জিনিসটা বোঝা গেল, যে এখানে হ্যালো বললাম, এই পাহাড়ে লাগলো, পাহাড়ে লেগে পড়ে সেই জিনিসটা ব্যাক করে আসছে, প্রতিফলিত হয়ে আসছে, প্রতিফলিত হয়ে, এবং এই প্রতিফলিত শব্দটা মূল শব্দ যখন শেষ হলাম, যে হ্যালো বললাম, এই শব্দটা শেষ হওয়ার মিনিমাম 0.1 সেকেন্ড পর আসতে হয়। স্যার এরপরে যদি আসে, ধরুন স্যার এটা 0.3 সেকেন্ডে এলো, হ্যাঁ হবে। ধরুন স্যার 0.4 সেকেন্ডে এলো, অবশ্যই হবে। মিনিমাম অন্তত কমপক্ষে বলছি 0.1 সেকেন্ড পর আমাদের কানে এসে পৌঁছায়, তখন আমরা মূল শব্দটার পুনরাবৃত্তি শুনতে পাই। যে হ্যালো বললাম, সেই হ্যালোটাকে আবার দুবার শুনতে পাবো, এটাকে বলা হয় প্রতিধ্বনি বা ইকো। এইটুকু বোঝা গেছে না জানি? মানুষের মস্তিষ্ক কোনো শব্দ শোনার পর তার রেস 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। তাই প্রতিধ্বনি স্পষ্টভাবে শোনার জন্য প্রতিফলক পৃষ্ঠটি একটা নির্দিষ্ট দূরত্বে থাকা প্রয়োজন। এমন নয় তুমি এখান থেকে ধরো আওয়াজ দিলে, এখান থেকে আওয়াজ দিলে, আর তোমার প্রতিফলক তলটা ধরো এরকম জায়গাতে আছে, মানে যে কোনো ডিস্টেন্সে হলে হবে না, প্রতিফলক তলের একটা ডিস্টেন্স দরকার। হ্যাঁ, তো স্যার কত ডিস্টেন্স দরকার? চলো নেক্সট স্লাইডে এটা আমরা জানবো। যে আমরা আওয়াজ তো দিলাম, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এখানে একটা পাহাড় আছে, এদের মধ্যে মিনিমাম কি ডিস্টেন্স থাকা দরকার, তবে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো? কই, আমরা ঘরের মধ্যে যদি আমরা দেওয়ালের সামনে গিয়ে মানে কোনো আওয়াজ দিই, হ্যালো বলি, হাই বলি, যাই কিছু বলি, সেটা প্রতিধ্বনি শোনা যায় না? যায় না। তাহলে নিশ্চয়ই আমার যে এই সাউন্ডটা যে প্রতিফলক তলে যে আঘাত করে ফিরে আসছে, এই যে প্রতিফলক তলে আঘাত করে ফিরে আসছে, নিশ্চয়ই এই যে শ্রোতা, এই যে বলছে, যে কথাটা বলছে, এবং এই যে প্রতিফলক তল, এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা ডিস্টেন্স লাগবে। সেই ডিস্টেন্সটা কত, চলো আমরা একদম ম্যাথ করার মাধ্যমে বুঝবো জিনিসটা। ওকে, চলো নেক্সট দেখো আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে তোমাদের এই ব্যাপার মনে রাখবে। এটা মানে যে এটা নির্ধারণ করে যে আমাদের কতটা দূরে প্রতিফলক তলটা হবে। যে বলছে, যে আওয়াজ দিচ্ছে, এবং যে প্রতিফলক তল, সেটা ডিস্টেন্সটা নির্ভর করে বাতাসের গতির ওপরে। ঠিক আছে,
আর আমি আগেই বললাম যে বিভিন্ন টেম্পারেচারে বাতাসের গতি আলাদা আলাদা হয়। চলো আমি মেনে নিলাম, আমি মেনে নিচ্ছি যে আমার 22 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাকে বলে দিয়েছে বাতাসের গতিবেগ কত বলেছিলাম, 344 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে। তো আমি বলতে চাইছি যে তাহলে আমার প্রতিফলক তলটা কতটা ডিস্টেন্সে হতে হবে, এ কী করে বার করব আমি, যে যাবে ধরো ধরো এটা একটা প্রতিফলক তল, এটা একটা প্রতিফলক তল, আর তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা হ্যালো বলে যে চিৎকার করছো, ওই প্রতিফলক তলে যাচ্ছে এবং ফিরে আসছে, ডবল ডিস্টেন্স। তো কতটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কতটা কী করে বার করব না, আমরা এমনি অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স সমান কি জানি, স্পিড ইন্টু টাইম, এটা জানি তো আমরা, স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড কত না, 22 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমার বাতাসের মানে বায়ুতে শব্দের বেগ বলে দিয়েছে 344 মিটার পার সেকেন্ড। আর টাইম কত স্যার, 0.1 সেকেন্ড পরেই কিন্তু আসতে হবে, এর আগে হবে না। তাহলে আমি মেনে নিলাম 0.1 সেকেন্ড, মেনে নিলাম 0.1 সেকেন্ড, এটা ন্যূনতম সময়, আমি যে ডিস্টেন্সটা বার করছি ন্যূনতম, যে এইটুকু পার্থক্য থাকতেই হবে, যে 0.1 সেকেন্ড। আমি যদি এটা ক্যালকুলেশন করি কত আসবে, 34.4 মিটার। এই 34.4 মিটার মনে রাখবে যে এটা যাওয়া এবং আসা এই দুটো ডিস্টেন্স মিলে বেরিয়েছে, বোঝা গেল। তাহলে আমাকে কি করতে হবে, যদি বলে শুধু এইটুকু ডিস্টেন্স, ও সরি 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 আমি আরেকবার লিখে দিচ্ছি, সরি, এক্সট্রিমলি সরি, 344 মিটার পার সেকেন্ড। তো আমি এখানে ডিস্টেন্স সমান কী বার করলাম, স্পিড ইন্টু টাইম। তো স্পিড হচ্ছে 344, টাইম হচ্ছে আমার 0.1, তাহলে আমার বেরোলো 34.4 মিটার। তো আমি বলতে চাইছি ধরো এই একটা প্রতিফলক তল আছে এখানে, ঠিক আছে, আর ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি বলতে চাইছি তোমার ডিস্টেন্সটা কত হবে প্রতিফলক তল থেকে। আমার এটা যেটা বেরিয়েছে না, এটা যাওয়া এবং আসা দুটো মিলে ডিস্টেন্সটা বেরিয়েছে, আমার শুধুমাত্র এই ডিস্টেন্সটা দরকার, এই ডিস্টেন্সটা একটা দিকে ডিস্টেন্স দরকার, যে তোমার থেকে প্রতিফলক তলের ডিস্টেন্স কত আছে। তখন আমাকে কি করতে হবে, এটা ডিভাইডেড করতে হবে 2 দিয়ে, তার মানে 17.2 মিটার। তাহলে মনে রাখবে বাতাসে যদি শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তোমার এবং প্রতিফলক তলের মধ্যে ডিস্টেন্স মিনিমাম ন্যূনতম 17.2 মিটার থাকতে হবে, বোঝা গেল। আচ্ছা আমি এখানে কিছু জিনিস তোমাদের বলে দিই, যদি 340 মিটার পার সেকেন্ড বায়ুতে শব্দের বেগ দেয়, তাহলে স্যার ডিস্টেন্স কত থাকতে হবে, মনে রাখবে যেটাই বেরোক না কেন সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা 340 মিটার পার সেকেন্ড হয়, তাহলে স্পিড ইন্টু টাইম, এই যে স্পিড ইন্টু টাইম, তাহলে আমাদের কত বেরোলো 34, মানে এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 17 মিটার থাকতে হবে। এটা ডাইরেক্ট মনে রাখবে, পরীক্ষায় ক্যালকুলেশন করতে যাবে না। যদি 340 মিটার পার সেকেন্ড দেয়, তাহলে মনে রাখবে তোমার ডিস্টেন্স এবং প্রতিফলক তলের ডিস্টেন্সের মধ্যে দূরত্ব 17 মিটার থাকতে হবে। যদি 344 মিটার পার সেকেন্ড বায়ুতে শব্দের বেগ দেয়, তাহলে মনে রাখবে তোমার আর প্রতিফলক ডিস্টেন্স হচ্ছে 17.2 মিটার। জেনে নেবে, ভালো করে কোশ্চেনটা পড়বে, যে তোমাদের মধ্যে শুধু ডিস্টেন্সটা চেয়েছে না যাওয়া আসা দুটো মিলে ডিস্টেন্সটা চেয়েছে, সেরকমভাবে কিন্তু পরীক্ষাতে অ্যান্সার দেবে। ওকে, বোঝা গেছে এখানে? চলো নেক্সট দেখো, যেগুলো আমি বললাম সেগুলো এখানে লেখা আছে, তোমরা সিম্পলি পড়ে নেবে এখান থেকে, ঠিক আছে। যেগুলো যেগুলো বললাম সেগুলোই লেখা আছে, আলাদা কিছু নেই, এগুলো বলে ফালতু সময় নষ্ট করে লাভ নেই আমার। এই তোমাদের যেগুলো বোঝালাম সেগুলোই লেখা আছে। এই দেখো এই এক্সাম্পলটা তোমাদের নতুন এনসিআরটি দেওয়া আছে। যদি 340 মিটার পার সেকেন্ড বলে শব্দের বেগ, তাহলে তোমাদের ডিস্টেন্স বেরোবে 34, এটাকে 2 দিয়ে ডিভাইডেড করে কত বেরিয়ে যাবে, 17 মিটার, ঠিক আছে। আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি যেটা আমাদের নতুন এনসিআরটিতে একটা এক্সাম্পল দিয়েছে, সেই অ্যান্সারটা তোমরা করে দেখাও। চলো চলো, যদি বুঝতে পারো এই অ্যান্সারটা করো। বলছে ইউ ক্ল্যাপ, আমি বাংলা বলে দেবো, কোনো টেনশন নেই। ইউ ক্ল্যাপ ইন অ্যান এমটি করিডোর অ্যান্ড হেয়ার অ্যান্ড ইকো আফটার 0.5 সেকেন্ড। যে তুমি হাততালি মারলে এবং তোমার যে ইকোটা হলো সেই ইকোটা হলো 0.5 সেকেন্ড পর। ইফ দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার 340 মিটার পার সেকেন্ড, মানে সাউন্ডের স্পিড বলে দিয়েছে 340 মিটার পার সেকেন্ড। তো বলছে ডিস্টেন্স ফ্রম ওয়াল, এখানে ডিস্টেন্স বার করতে দিয়েছে, বলো কী করে বার করবো। স্যার ডিস্টেন্স সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, এটা আমরা জানি। তো স্পিড কত বলো, এখানে স্পিড কত স্যার 340 মিটার পার সেকেন্ড। টাইম কত না স্যার 0.5, 340 আর 0.5 কত হয়ে যাবে বলো, কত হয়ে যাবে বলো। আচ্ছা একটা জিনিস বলো, এখানে যেটাই বেরোক না কেন আমাকে লাস্টে কী করতে হবে, এটা তো ডবল ডিস্টেন্স, এই শ্রোতা থেকে প্রতিফলক তল এবং প্রতিফলক তল থেকে যে দাঁড়িয়ে আছে সে, মানে ডবল ডিস্টেন্স, আমাকে তো একদিকের ডিস্টেন্স চাই, তো কোথাও না কোথাও আমাকে 2 দিয়ে ভাগ করতেই হবে। আরে 2 দিয়ে আমাকে আলটিমেট ভাগ করতে হবে, তুমি এখানে করো ওখানে করো পরের ব্যাপার, তো আমি ডাইরেক্ট 2 দিয়ে এখানে ভাগ করেই নেবো যাতে আমার ক্যালকুলেশন সুবিধা হয়। 2 17 14 170, মানে পয়েন্ট আছে 17 5 85, তার মানে 85 মিটার হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এটা তোমাদের নতুন এনসিআরটিতে এক্সাম্পল দিয়েছে, জাস্ট আমি করিয়ে দিলাম, ঠিক আছে। আরে বোঝা গেল না, ইকো থেকে এই ধরনের প্রশ্ন আসবে, আর কিছু নয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট টপিক দেখো। নেক্সট আমরা পড়বো অনুরণন, রিভারবেশন।
ঠিক আছে। রিভারবারেশন, অনুরণন কি দেখো, এদিকে দেখো, এই ছবিটার দিকে লক্ষ্য করো। আমি কি করলাম, এখান থেকে আওয়াজ দিলাম, এখান থেকে আওয়াজ দিলাম, টুম্পা বলে জোর আওয়াজ দিলাম। এরপর কি হলো, এই টুম্পা আওয়াজ এখানে 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 এই যে শব্দের প্রতিফল, এখানে কি হলো, আমি কি বললাম, শব্দের প্রতিফলন করলো। এই আওয়াজ গেল, এই আওয়াজ গেল, এ আওয়াজ গেল, এ আওয়াজ গেল, এ আওয়াজ গেল, এখান থেকে শব্দের প্রতিফলন হয়ে ফিরে এলো। ঠিক আছে, এখানে শব্দের প্রতিফলন হওয়ার পর কি হলো, এই শব্দটা আবার এখান থেকে আওয়াজ দিল, মানে কি ব্যাপারটা বুঝবে। দেখো এদিকে দেখো, আমি এখান থেকে একটা আওয়াজ দিলাম, এই আওয়াজটা এখানে প্রতিফলন হলো, এখানে প্রতিফলন হলো, এখানে প্রতিফলন হলো, আবার এখানে প্রতিফলন হলো, আবার এখানে ফিরে এলো। ঠিক আছে, আবার একটা আওয়াজ দিলাম, এখানে গেল, প্রতিফলন হলো, এখানে প্রতিফলন হলো, এখানে প্রতিফলন হলো। এই জিনিসটা হচ্ছে বারবার 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 প্রতিফলন। তো কোথাও না কোথাও একটা কোনো আবদ্ধ স্থানে যদি আমরা একটা সাউন্ডের উৎস দিই, সাউন্ডের একটা উৎস, এই হচ্ছে সাউন্ডের উৎস, তো সাউন্ডের যদি কোনো উৎস দিই, সেই উৎস থেকে যে শব্দ হয়, এই শব্দটা কি হয়, বারবার প্রতিফলিত হয়, বারবার প্রতিফলিত হয়। তার ফলে কি হয়, মূল শব্দে শেষ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ সেই শব্দের স্থায়িত্বটা বজায় থাকে। সেটাকে আমরা কি বলি, রিভারবেরেশন বা অনুরণন। এটা কিন্তু ইকো নয়, এটা কিন্তু ইকো নয়। যেমন একটা বড় হল ঘরের মধ্যে চলে যাও, হল ঘরে গিয়ে পরে ধরো জোরে তুমি চিৎকার করলে, একটা কিছু তোমার নাম ধরে ডাকলে বা বলে হ্যালো, এটা কি হয়, মানে এই শব্দটা থেমে যাওয়ার পরেও ওই মূল শব্দটার কিছুক্ষণ স্থায়িত্ব থাকে। এর কারণ কি না, ওই হল ঘরের ছাদের মধ্যে প্রতিফলিত হচ্ছে, মেঝের মধ্যে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, ধরো একটা বড় হল ঘর আছে, তুমি এখান থেকে বসে আওয়াজ দিলে, এখানে প্রতিফলিত হবে, এখানে ফিরে আসবে, এখানে প্রতিফলিত হবে, এখানে প্রতিফলিত হবে, এখানে প্রতিফলিত হবে, এখানে প্রতিফলিত, এইভাবে কি হয়, ওই শব্দটা প্রতিফলিত হতে থাকে, প্রতিফলিত হতে থাকে। আর বারবার মূল শব্দটা শেষ হয়ে যাওয়ার পরেও ওই ওই শব্দের একটা স্থায়িত্ব বজায় থাকে। ঠিক আছে, এই জন্য দেখবে যে বড় বড় যে হলঘর থাকে বা অডিটোরিয়াম থাকে, এই রিভারবেরেশনের প্রবলেম, অনুরণনের প্রবলেমটা কমানোর জন্য কি করে না, এমন কিছু জিনিস ইউজ করে যাতে শব্দটাকে কি করতে পারে না, শব্দ শোষক পদার্থ লাগায়। শব্দ শোষক, দেখবে যে সিটগুলো থাকে, সিটগুলো দেখবে কুশন দিয়ে ঢাকা থাকে, দেওয়ালগুলো দেখবে পর্দা দিয়ে ঢাকা থাকে, বা দেওয়ালগুলোর গায়ে দেখবে একটা এক ধরনের সাউন্ড প্রুফ একটা বোর্ড লাগিয়ে দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয়, যাতে কি হয় যখনই কোনো আওয়াজ হবে, সমাজ ধরে এখান থেকে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা যখনই এখানে যাবে, এখান থেকে প্রতিফলিত হতে পারবে না, কারণ এখানে এমন কিছু মেটেরিয়াল থাকবে না, এই মেটেরিয়ালটা কী করবে, শব্দটাকে শুষে নেবে। বা ধরো এখানে সিট আছে, এই সিটে ধরো সিট কভার লাগানো আছে, কুশন লাগানো আছে, বা দেওয়ালে ধরো পর্দা লাগানো আছে, এই দেওয়ালে ধরো পর্দা লাগানো আছে, যখনই এখান থেকে সাউন্ডটা যাবে পর্দাতে, তখন এখান থেকে প্রতিফলিত হতে পারবে না, এই পর্দাতে কি হবে, সাউন্ডটা শোষণ করে নেবে। বা যখন সিটে যাবে, এই সিটের মধ্যে প্রতিফলিত হতে পারবে না, যেহেতু সিটের মধ্যে কুশন আছে বা সিট কভার লাগানো আছে, এটা কী হবে, এই সাউন্ডটাকে শুষে নেবে। যখনই কোনো শক্ত তল পাবে, হ্যাঁ, তখনই তো প্রতিফলিত হবে, বা কোনো মসৃণ তল পাবে তখনই প্রতিফলিত হবে। কিন্তু যদি আমরা নরম তল দিই, দেখবে দেওয়ালের মধ্যে শব্দ শোষক এক ধরনের প্যাড পাওয়া যায়, যদি লাগিয়ে দেয় কেউ, এই শব্দটা যদি আওয়াজ হয়, এই শব্দটা এখানে গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসতে পারবে না, শব্দটা এখানেই শোষিত হয়ে যাবে, এখানে যাবে, এখানেই শব্দটা শোষিত হয়ে যাবে। বোঝা গেল? এই প্রবলেমটাকে বলে অনুরণন, মানে শব্দ বারবার প্রতিফলিত হয়ে মূল শব্দ শেষ হয়ে যাওয়ার পরেও সেই শব্দের স্থায়িত্বটা কিছুক্ষণ থেকে যায়, এটাকেই বলে অনুরণন। বোঝা গেছে? দেখো, অনুনাদ বা রিভারবেরেশন বা অনুনাদ হলো কোনো আবদ্ধ স্থানে উৎস থেকে নির্গত শব্দ বারবার প্রতিফলিত হওয়ার ফলে মূল শব্দ শেষ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ শব্দের স্থায়িত্ব বজায় থাকে। যেমন কোনো বড় হলঘর বা কোনো বদ্ধ স্থানে শব্দ উৎস থেকে নির্গত হয়ে দেওয়াল, ছাদ, মেঝের মতন শক্ত দেওয়ালে বারবার প্রতিফলিত থাকে। দেখো, আমি এগুলো যা কিছু পড়াচ্ছি না, শব্দের প্রতিফলনই, কোথাও না কোথাও শব্দের প্রতিফলন। আমি এর আগে ইকো পড়ালাম, সেটাও শব্দের প্রতিফলন। আমি এখানে অনুরণন পড়াচ্ছি, সেটাও শব্দের প্রতিফলন। এই প্রতিফলিত শব্দগুলো মূল শব্দের সাথে মিশে গিয়ে শব্দের স্থায়িত্ব আরও বাড়িয়ে দেয়, যার ফলে পুরো ঘরটাতে অনেকক্ষণ ধরে শব্দের রেস থাকে। একে নিয়ন্ত্রণ করার জন্য কি করা হয় না, বড় হল ঘর বা অডিটোরিয়ামে কি করা হয়, রিভারবারেশন কমানোর জন্য দেওয়ালে বা ছাদে শব্দ শোষক পদার্থ লাগিয়ে দেওয়া হয়, যেমন কুশন, পর্দা বা বিশেষ সাউন্ড প্রুফ বোর্ড, এইসব দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয়, যাতে কি হয়, এই বারবার প্রতিফলিত না হয়, বারবার প্রতিফলিত না হয়, যেখানেই সাউন্ড যাবে সেখানে যেন শোষণ করে নিতে পারে। মনে থাকবে অনুরণন। চলো দেখো ভিডিও 40-45 মিনিটের উপরে গেলে না তোমাদের ধৈর্য থাকে না, কিছু করার নেই এখন। ঠিক আছে, এখন সামনে এক্সাম আছে, পরিশ্রম করতে হবে, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও করতে হবে। এবার আমরা যেটা পড়বো, শব্দের বহু সংখ্যক প্রতিফলনের ব্যবহার। যখন আমাদের প্রতিফলন হচ্ছিল, ঠিক আছে, কারণ যখন এর ব্যবহার কি, মাল্টিপল রিফ্লেকশন, এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম মাল্টিপল রিফ্লেকশন,
হ্যাঁ, শব্দ বারবার প্রতিফলন হচ্ছে, অনুরণন ঘটছে, শব্দ একবার প্রতিফলন হয়ে ফিরে আসছে, আমরা যখন ডাকছি হ্যালো 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 ইকো হচ্ছে, শব্দের যে বারবার প্রতিফলন হচ্ছে এর কোথায়, এর ব্যবহার কোথায়, ঠিক আছে, এই ব্যবহার সম্বন্ধে জানবো। এখানে যে কটা আমি তোমাদের ছবি দেখাচ্ছি ভালো করে ছবিগুলোকে লক্ষ্য করো, ভালো করে ছবিগুলোকে লক্ষ্য করো। এখানে কোথাও না কোথাও আমি, এটা কিসের ছবি, এটা কিসের ছবি বলো, এটা হচ্ছে ট্রাম্পেট বলে। এটা কিসের ছবি, এটা একটা হর্নের আওয়াজ। আরে হর্ন বলতে কীরকম বলবো তোমাদের, আরে দেখবে সেই সকালে পাউরুটি ফাউরুটি বিক্রি করতে আসে তারা দেখবে প্যাঁ 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 করে সে হর্ন মারে না, এই জায়গাটা প্রেস করে, এই জায়গাটা প্রেস করলে কিন্তু আওয়াজ বের হয় না, হ্যাঁ হর্ন মারে। আরে তোমাদের পাড়া তো আসে কি আসে না, আমাদের পাড়ে তো আসে। আর এটা কি, এটা কি, এটাকে বলে মেগাফোন। দেখবে এই ধরনের মেগাফোন দু টাইপের হয়, এগুলো এত কিছু জানার প্রয়োজন নেই। দেখবে একটা হাতে করে ধরে পরে অ্যানাউন্সমেন্ট করে, যে যেমন দেখবে দীঘার দিকে যখন ঝড় বৃষ্টি খুব হয়, যারা দীঘা সমুদ্রের মৎস্যজীবীরা যাতে না যায় বা লোক যাতে না যায়, মুখের মধ্যে ধরে পড়ে বলে যে খুব সাবধান হয়ে যাবে, বিশাল ঝড় বৃষ্টি আসে, রেড সতর্কতা জারি হয়ে গেছে, কেউ যেন সমুদ্রে না নামে। বা স্টেশনে তোমরা দেখবে এই ধরনের জিনিস নিয়ে পড়ে মাইক্রোফোনে করে, ঠিক আছে। আর এক ধরনের আছে যেটা ইলেকট্রিক্যালে চলে, দেখবে গান ফান আগে চলতো, এখন তো অনেক ব্যবহার কমে গেছে, ঠিক আছে। যাই হোক, মেগাফোন টাইপের বলতে পারো। আর এটা কি, এটা হচ্ছে সানাই। এই জিনিসগুলো কেন দেখিয়েছি দেখো, এই জিনিসগুলো শেপগুলো লক্ষ্য করো, দেখো এই শেপটা দেখো এরকম, এই শেপটা দেখো কোথাও না কোথাও এরকম, এই শেপটা দেখো এরকম, এই শেপটাও দেখো, এই শেপটাও দেখো এরকম, মানে সমস্ত শেপ কোথাও না কোথাও এরকম টাইপের, এরকম টাইপের, কীরকম টাইপের, এরকম টাইপের, শঙ্কু আকৃতির। এর কারণ জানো, এর কারণ হচ্ছে যখন এখান থেকে শব্দটা সৃষ্টি হবে না, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে সবগুলোর, দেখো যেটা বলছিলাম ক্যান্সেলই হয়ে গেছিলো পুরো। আমি যে কটা জিনিসে তোমাদের সামনে নিয়ে এসেছি সব কটা দেখো এরকম টাইপের শেপ, এরকম টাইপের শেপ। এর কারণ হচ্ছে যখনই শব্দ এখান থেকে যাবে না, মানে এখান থেকে শব্দ গেল, বা এখান থেকে শব্দ গেল, বা এখান থেকে শব্দ গেল, বা এখান থেকে শব্দ গেল, শব্দ গিয়ে কি হয়, এখান থেকে শব্দ গিয়ে না এই বারবার প্রতিফলিত থাকে। ধরো এখান থেকে শব্দ গেল তো এখানে প্রতিফলিত হলো, এখানে প্রতিফলিত হলো, এখানে প্রতিফলিত হলো, এখানে প্রতিফলিত হলো, এখানে প্রতিফলিত, এখানে প্রতিফলিত দিয়ে সাউন্ডটা ধরো বেরোচ্ছে। তো এই যে বারবার প্রতিফলিত হয়, এই বারবার প্রতিফলনের জন্যই না এর এর শেপটা এরকম শঙ্কু আকৃতি টাইপের হয়, ঠিক আছে। এটাই বলছে যে শব্দের বহু সংখ্যক প্রতিফলনের ব্যবহার। যদি এই বারবার প্রতিফলন না হতো, বারবার প্রতিফলনের ফলে কি হয়, দুটো জিনিস হয়। দেখো আমি যখন একটা আওয়াজ দিচ্ছি তখন আওয়াজটার উপর আমার কোনো কন্ট্রোল আছে যে আওয়াজ তুই ডান দিকে যা, আওয়াজ তুই বাঁ দিকে যা, আওয়াজ তুই উপর দিকে যা, আওয়াজ তুই নিচের দিকে যা, আমি বলতে পারবো? বা আমি এখানে আওয়াজ দিচ্ছি চল আমার ওই ফ্রেন্ডের কাছে আওয়াজটা যাবে, এরকম ব্যাপার নেই। কিন্তু যখন আমি এরকম শেপ দেবো না, তার মানে কোথাও না কোথাও সাউন্ড একটা সাইডে বের হচ্ছে, মানে কোনো দিকে বের হতে পারবে না, একটাই সাইডে বের হবে, একটাই সাইডে বের হবে, একটাই সাইডে বের হবে। তার মানে কি, শব্দ উৎস থেকে ঠিক শ্রোতাদের অভিমুখে ধাবিত হয়, ঠিক শ্রোতাদের অভিমুখে ধাবিত হয়, মানে কোনো চারিদিকে ছড়িয়ে পড়তে পারে না, যেদিকে শ্রোতা আছে ঠিক একটা ডিরেকশন পায় যে এই দিকে আমাকে বেরোতে হবে। এর ফলে কি হয়, এর ফলে কি হয়, এই মাল্টিপল 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 রিফ্লেকশনের ফলে কি হয়, সাউন্ড অনেক বেশি লাউডার হয়, অনেক বেশি লাউডার হয়। এর এক্সাম্পল একটু পরেই তোমরা দেখতে পাবে, সাউন্ড অনেক বেশি লাউডার হয়। দেখবে এরকম হাতে নিয়ে স্টেশনে বলে না যে তোমরা প্লিজ এই সাইডে যাবে না, এই দিকে যাবে, কেউ ব্রিজের উপরে দাঁড়াবে না, রেল লাইনে যে ব্রিজ আছে তার উপরে কেউ দাঁড়াবে না। আমরা কতটা আওয়াজ বেশি শুনতে পাই, এর পিছনে কারণ হচ্ছে এটাই, যে শব্দের বারবার প্রতিফলন, বারবার প্রতিফলন, ঠিক আছে। আরে মনে থাকবে, এগুলোই এনসিইআরটিতে আছে, শুধু মনে রাখবে এই নামগুলো, মেগাফোন, হর্ন, বাদ্যযন্ত্র। এইগুলো কি হয়, ট্রাম্পেট, সানাই, এদের বাদ্যযন্ত্রের আকৃতি এমনভাবে তৈরি করা হয় যাতে শব্দ সব দিকে ছড়িয়ে না পড়ে একটা নির্দিষ্ট দিকে যায়। এই যন্ত্রগুলো নলের সম্মুখভাগ শঙ্কু আকৃতির হয়, এই যে বললাম এরকম টাইপের হয়, শব্দ বারবার 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 প্রতিফলিত হয়ে বেরোবে, যার ফলে বারবার শব্দের প্রতিফলনের মাধ্যমে শব্দ উৎস থেকে শ্রোতাদের অভিমুখে ধাবিত হয়। যখনই যাবে এখান থেকে, যখনই যাবে এখান থেকে, যখনই যাবে এখান থেকে, যখনই যাবে এই বারবার প্রতিফলিত হবে, বারবার প্রতিফলিত হবে, বারবার প্রতিফলিত হবে, এখান থেকে বেরোবে। তার ফলে একটা ডিরেকশনে যাচ্ছে, একটা ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে পড়বে না জিনিসটা। বোঝা গেল? এটাই হচ্ছে শব্দের প্রতিফলন, শব্দের বারবার প্রতিফলন, এটাই এর ব্যবহার। এখানে স্যার শুধু একটাই ব্যবহার আছে না, এরপরে আরও ব্যবহার আছে। দেখো নেক্সট দেখো, শব্দের বারবার প্রতিফলনের আরেকটা ব্যবহার হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ চিকিৎসা আমরা জানি, আমরা যখন পড়েছিলাম বায়োলজি তখন আমরা জানি যে স্টেথোস্কোপ কী কারণে ব্যবহার হয়। তো যদি বলে যে স্টেথোস্কোপে শব্দের কীভাবে ইউজ হয়, মনে রাখবে শব্দের বহু সংখ্যক প্রতিফলনের ব্যবহার হয়, মানে মাল্টিপল রিফ্লেকশন। যদি সিম্পল শব্দের প্রতিফলন থাকে, সিম্পল শব্দের প্রতিফলনে ঠিক করবে। আমরা তো এখনও শব্দের প্রতিফলনই পড়ছি। তো চিকিৎসায় ব্যবহৃত স্টেথোস্কোপ শরীরের অভ্যন্তরীণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুসের শব্দ শোনার কাজে ব্যবহৃত হয়। এতে রোগীর হৃদস্পন্দনের শব্দ স্টেথোস্কোপের নলে বারবার প্রতিফলিত হয়। তো স্টেথোস্কোপের যে নলটা, এই যে নলটা, এই যে নলটা, এত বড় যে নলটা কী হয়,
শব্দ বারবার 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 প্রতিফলিত হয়। প্রতিফলিত হতে হতে যখন এখান থেকে বের হচ্ছে, যখন এখান থেকে সাউন্ড বের হচ্ছে, তখন সেই সাউন্ডটা কী হচ্ছে, আরও লাউডার শোনাচ্ছে, আরও বেশি শুনতে পাচ্ছে। যে ডাক্তার চেক করে সে আরও বেশি শুনতে পায়, তার ফলে বুঝতে পারে যে কোথাও কোনো প্রবলেম আছে কি না, যেভাবে হার্টবিট চলার কথা সেইভাবে চলছে কি না, ঠিক আছে, হৃৎপিণ্ড ঠিকঠাক চলছে কি না, সমস্ত কিছু বুঝতে পারে। ঠিক আছে, তো এইটুকু এখানে মনে রাখো, কোশ্চেন এইটুকুই আসবে যে স্টেথোস্কোপে শব্দের কী ব্যবহার হয় না শব্দের প্রতিফলন। এর থেকেও বেশি জেনে রাখো যে শব্দের বহু সংখ্যক প্রতিফলন। ঠিক আছে, চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের অডিটোরিয়ামের ক্ষেত্রে কী হয়, কনফারেন্স হল বা সিনেমা হলের ক্ষেত্রে কী করা হয় না, এর ছাদটা না কার্ভ রাখা হয়। কেন কার্ভ রাখা হয়? সঙ্গীতানুষ্ঠানের হল বা সম্মেলন ভবন বা সিনেমা হলের ছাদগুলো সাধারণত একটু বাঁকা রাখা হয়, কার্ভ রাখা হয়। এর ফলে কী হয়, শব্দ বারবার প্রতিফলিত হয়, হয়ে কী হবে, শ্রোতাদের কানে এসে পৌঁছাবে, প্রতিটা কোণায় পৌঁছে যাবে। শব্দ বারবার প্রতিফলিত হয়ে হলের প্রতিটা কোণে পৌঁছাতে পারবে। এছাড়া অনেক সময় মঞ্চের পেছনে বাঁকা সাউন্ড বোর্ড স্থাপন করা হয়, যাতে শব্দ প্রতিফলিত করে পুরো হল ঘরে সমানভাবে ছড়িয়ে দিতে পারে। ঠিক আছে, যাতে পুরো হল ঘরে ছড়িয়ে পড়তে পারে। যদি বলে যে কনফারেন্স বা সিনেমা হলের যে ছাদ থাকে, সেই ছাদ কেন কার্ভ হয়, কেন বাঁকা হয়, ঠিক আছে, এটা কিসের এতে হয়, মনে রাখবে শব্দের প্রতিফলন, শব্দের বহু সংখ্যক প্রতিফলন, যাতে প্রত্যেকটা শ্রোতার কানে ঠিকভাবে কি পৌঁছে যায় না, সেই শব্দটাকে পুরোপুরি ছড়িয়ে দিতে পারে চারিদিকে, একদম কোনায় শব্দকে প্রত্যেকটা দর্শকের কানে পৌঁছে দিতে পারে। ঠিক আছে, দেখো এই এক্সাম্পলগুলো তোমাদের এনসিআরটিতে আছে। এই একটা ছবি দেওয়া আছে, এনসিআরটির এই একটা ছবি দেওয়া আছে, এটা কি বড় হল ঘরে ব্যবহৃত সাউন্ড বোর্ড। আমি বললাম না যে সাউন্ড বোর্ড এরকম কার্ভ টাইপের রাখা হয়, যাতে এই বারবার এরকম শব্দের উৎস, এটা যখনই যাবে একটা বোর্ড এভাবে রাখা হয় বাঁকা কার্ভ টাইপের, শব্দ কীভাবে ছড়িয়ে যাবে, যখনই সাউন্ড যাবে ছড়িয়ে যাবে, যখনই এই শব্দ উৎস থেকে সাউন্ড যাবে এভাবে ছড়িয়ে যাবে, বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের কি বোঝা গেল না, শব্দের বারবার যে প্রতিফলন হয় তার যেখানে ইউজ হয়, ব্যবহার হয়, সেগুলো তোমাদের বোঝা গেল। ঠিক আছে, চলো নেক্সট আমাদের আর একটা টপিক পড়ে আছে, তাহলে আমাদের কমপ্লিট। চলো নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো সোনার। স্যার সোনার কী জিনিস? দেখো প্রথম কথা হচ্ছে সোনার, এইটার ফুল ফর্ম মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা মেনলি জাহাজে ব্যবহার করা হয়, বা জলে সমুদ্রে চলে, এরকম প্রত্যেকটা মেনলি জাহাজই চলে বিশাল গভীর সমুদ্রে, তো নৌকা বা জাহাজে ব্যবহার করা হয়। এটা অ্যাকচুয়ালি কী করা হয় না, এটার নিচে না এরকম দুটো জিনিস লাগানো থাকে। এই দুটো জিনিস কি, একটা হচ্ছে প্রেরক মানে কি, যেটার মাধ্যমে কোনো কিছু পাঠাচ্ছি আমি, ধরো এটার মাধ্যমে আমরা কি পাঠাই, সাউন্ড পাঠাই। কি সাউন্ড পাঠাই? আল্ট্রাসনিক সাউন্ড পাঠাই। আমি তোমাদের বললাম না যে জাহাজের নিচেও আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করা হয়, তো এর মাধ্যমে এটা হচ্ছে প্রেরক, এটাকে কি বলা হয়, প্রেরক, আল্ট্রাসনিক সাউন্ড পাঠালাম। আরেকটা আছে নির্ণায়ক, এটাকে বলে ডিটেক্টর। এটা হচ্ছে ডিটেক্টর। এ কী করে, এই যে সাউন্ডটা এখানে গেল, প্রতিফলিত হয়ে সাউন্ডটা যে ফিরে এলো, এ কী করে, সেটাকে ডিটেক্ট করে। স্যার এর ফলে কি হয়, এটা জাহাজের তলায় লাগানো থাকে, তো এই যে সাউন্ডটাকে ও যে নিল, প্রেরক যন্ত্র কী করলো, আবার বলছি আল্ট্রাসনিক সাউন্ড পাঠালো, শব্দোত্তর সাউন্ড পাঠালো, আর ডিটেক্টর কী করলো, সেই সাউন্ডটাকে নিল। এর ফলে বোঝা যায় যে জলের এই জলের মধ্য দিয়ে সমুদ্রের তলদেশে বস্তুতে কোনো কিছু আঘাত করছে কিনা। ঠিক আছে, আমাদের এই যে জাহাজটা চলছে, এই জাহাজটা কতটা সমুদ্রের গভীরে চলছে, এই গভীরতা মাপতে পারবো আমরা। বা সমুদ্রের তলদেশে জাহাজটা উপরে চলছে, এই সমুদ্রের নিচে কোনো রকম কোনো বড় পাহাড় আছে কিনা, বা কোনো হিমশৈল আছে কিনা, ঠিক আছে, বা কোনো উপত্যকা আছে কিনা, বা বড় কোনো পাথর আছে কিনা। টাইটানিক যেমন ডুবে গেল পুরো, ওটা তো বরফের মধ্যে ধাক্কা লেগে আলাদা ব্যাপার, কিন্তু সমুদ্রের তলদেশটা তো আমরা দেখতে পাই না, সমুদ্রের তলদেশে কি আছে না আছে। তো এই জন্য এই জিনিসটা ইউজ করা হয়, কি ইউজ করা হয়, সোনার। আমি আবার রিপিট করছি, এখানে দুটো জিনিস লাগানো থাকে, একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে ডিটেক্টর। এই প্রেরক দিয়ে আল্ট্রাসনিক সাউন্ডকে পাঠানো হয়, আল্ট্রাসনিক সাউন্ড কি হয়, এই তলদেশে কি বলবো, তলদেশে এখানে প্রতিফলিত হয়ে আবার যখন ফিরে যায়, এই ডিটেক্টর সেটাকে কালেক্ট করে নেয়। এবং এটা কিভাবে কালেক্ট করে জানো, এই যে তরঙ্গটা যাচ্ছে না, এই তরঙ্গটা এই যে নির্ণায়ক ডিটেক্টরে যখন যায় না, এটা বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। এটা একটা কারণে ইউজ করা হয়, যাতে আমরা বুঝতে পারি যে জাহাজটা কতটা গভীরে যাচ্ছে, সমুদ্রের গভীরতাটা কত, সমুদ্রের তলদেশের মধ্যে কোনো রকম কোনো পাহাড় হয়েছে কিনা, সমুদ্রের তলদেশের মধ্যে কোনো হিমশৈল আছে কিনা, কোনো উপত্যকা আছে কিনা। তাহলে কি হবে না, জাহাজটা ডুবে যাবে না,
জাহাজটা কোনো ধরো সাপোজ বলছি জাহাজ ধরো এখানে যাচ্ছে আর এখানে ধরো একটা বিশাল বড় ধরো পাথর আছে সামনে, তো জাহাজ কী হবে এর সঙ্গে টক্কর খেয়ে যেতে পারে। বা নিচে এমন ধরো একটা বিশাল বড় পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে টক্কর খেয়ে যেতে পারে। কিন্তু এই যে সাউন্ডটা যাচ্ছে, এই যে সাউন্ডটা যাচ্ছে এবং সাউন্ডটা ফিরে আসছে, এর মাধ্যমে না এটা ডিটেক্ট করতে পারে যে আমাদের অ্যাকচুয়ালি গভীরতাটা কত। ধরো সাপোজ বলছি গভীরতা থাকার দরকার, ধরো সাপোজ বলছি 3 কিলোমিটার, ধরো কোনো কারণে আছে ধরো 2 কিলোমিটার, তার মানে কি সন্দেহ করবে যে নিশ্চয়ই এই যে সাউন্ডটাকে পাঠানো হয়েছিল এই সাউন্ডটা নিশ্চয়ই এখান থেকেই ফিরে গেছে। এখান থেকে ধরো বড় কোনো পাহাড় আছে, এখানে ধরো বড় কোনো পাহাড় আছে, নিশ্চয়ই সাউন্ড এখান থেকেই ফিরে চলে গেছে। আমার যে অ্যাকচুয়াল গভীরতা সেটা আমি পাইনি, তাহলে নিশ্চয়ই কোনো বড় পাথর বা কোনো পাহাড় আছে। তো এর মাধ্যমে এটাই নির্ণয় করা হয়। ঠিক আছে, বোঝা গেল? দেখো এখানে কী লেখা আছে না, সোনার এর পুরো নাম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনার মূলত দুটো অংশ নিয়ে গঠিত, একটা প্রেরক আর একটা নির্ণায়ক বা ডিটেক্টর, যেগুলোতে সাধারণত নৌকা বা জাহাজের তলদেশে স্থাপন করা থাকে। প্রেরক যন্ত্র কী করে শব্দোত্তর শব্দ তৈরি করে, এ কী করে আল্ট্রাসোনিক সাউন্ড দেয়। এ যখনই এখান থেকে কী করে আল্ট্রাসোনিক সাউন্ড দেয়। এই তরঙ্গ জলের মধ্য দিয়ে সমুদ্রের তলদেশে বস্তুতে আঘাত করে, মানে এটা গেল এখানে আঘাত করলো, আঘাত করে এটা এরপরে ফিরে চলে আসে, সামনের দিকে ফিরে চলে আসে। এটাকে যখন ফিরে আসে আঘাত করে প্রতিফলিত নির্ণায়ক যন্ত্র, এই যে নির্ণায়ক যন্ত্র যেটাকে ডিটেক্টর বললাম, এর এসে ধরা দেয়। নির্ণায়ক এই তরঙ্গ বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে বিশ্লেষণ করে। বোঝা গেল? নেক্সট বলছে যে প্রতিধ্বনি বিস্তার বা ইকো রেঞ্জিং, এই পুরো পদ্ধতিটিকেই বলা হয় প্রতিধ্বনি বিস্তার বা ইকো রেঞ্জিং। তোমাদের এনসিআরটিতে আছে, পুরনো এনসিআরটিতে, যে ইকো রেঞ্জিং পদ্ধতি কিছুই নয় এটা। যদি বলে সোনার কোন পদ্ধতিতে কাজ করে, বলবে ইকো রেঞ্জিং পদ্ধতি। ঠিক আছে, ব্যবহার কি না, সোনার প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপা যায়। সমুদ্রের তলদেশে থাকে কোনো পাহাড়, উপত্যকা, হিমশৈল, ডুবে যাওয়া জাহাজ বা ডুবো জাহাজের অবস্থান নির্ণয় করতে পারি। ঠিক আছে, এর মাধ্যমে সেটা নির্ণয় করা যায়। মানে মোট কথা সমুদ্রের তলদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা সোনারের মাধ্যমে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। যদি এটা বুঝতে পারো, আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমাদের এনসিআরটিতে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা অ্যান্সার করে দেখাও। চলো এটা অ্যান্সার করো। একটা জাহাজ থেকে একটা শব্দোত্তর তরঙ্গ সমুদ্রতলে প্রতিফলিত হয়েছে। জাহাজের নিচে যে সোনার লাগানো আছে, শব্দোত্তর তরঙ্গ আল্ট্রাসনিক সাউন্ড প্রতিফলিত হয়েছে এবং নির্ণায়ক যন্ত্রে মানে ডিটেক্টরে আসতে 3.42 সেকেন্ড সময় লেগেছে। সমুদ্র জলে শব্দের দ্রুতি, শব্দের স্পিড বলে দিয়েছে 1531 মিটার পার সেকেন্ড সমুদ্র জলে। তবে ওই জাহাজ থেকে সমুদ্রের তলদেশের দূরত্ব কত? এই একটা জাহাজ আছে, ঠিক আছে, এই জাহাজ থেকে এই যে সমুদ্র আছে, এই সমুদ্রের গভীরতা কত বলেছে, তলদেশের দূরত্ব কত? চলো বলো অ্যান্সার কী হবে। দেখো আমার এখানে যাচ্ছে এবং আসছে, তো আমি যদি মনে করি যে সমুদ্রের এই গভীরতাটা ডি যদি মনে করি, ঠিক আছে, তার আগে আমাকে বলো ডিস্টেন্স সমান কি? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, তো ডিস্টেন্স মানে কি, আমার একবার যাওয়া আর আসা দুটো মিলে আমার কত ডিস্টেন্স হবে স্যার? 2D। আমি একটা যাওয়াকে ধরেছি ডি, তো আমি যদি এই যাওয়া আর আসা দুদিকে ডিস্টেন্স ধরি তাহলে আমি লিখবো 2D। এখানে স্পিড কত আছে স্যার? স্পিড হচ্ছে 1531 মিটার পার সেকেন্ড। আর টাইম কত দিয়েছে স্যার? টাইম দিয়েছে 3.42 সেকেন্ড। 3.42 সেকেন্ডে এটা গেছে এবং ফিরে এসছে সাউন্ড, তো আসতে 3.42 সেকেন্ড টাইম লেগেছে। যদি আমি এটাকে ক্যালকুলেশন করি 3.42 সঙ্গে যদি আমি ক্যালকুলেশন করি, আমার কত হবে? আমি ক্যালকুলেটারে করেই বলছি, 5236 মিটার। আমি তো বোঝানোর জন্য কোশ্চেনটা করছি। 5236 মিটার কি দুদিকের ডিস্টেন্স আসা যাওয়া মিলে, তাহলে একদিকের ডিস্টেন্স যদি আমি বলি তাহলে 5236কে আমি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমার কত হবে? 2618 মিটার। তাহলে এটা অ্যান্সার কত হয়ে গেল? জাহাজ থেকে সমুদ্রের তলদেশের দূরত্ব হয়ে গেল 2618 মিটার। মানে এটার ডিস্টেন্স হচ্ছে 2618 মিটার। বলো বোঝা গেল? এইভাবে নির্ণয় করে যে কতটা গভীরে সমুদ্রে চলছে না চলছে। ঠিক আছে, এটা তোমাদের এনসিআরটিতে আসা প্রশ্ন, এনসিআরটিতে আছে। চলো নেক্সট দেখো, আরেকটা টপিক তোমাদের নতুন এনসিআরটিতে দিয়েছে, সেটা ইকো লোকেশন জিনিসটা কিছুই নয়। যখন রাত্রিবেলা বাদুড় যখন ওড়ে না, বাদুড় কি সাউন্ড কী করে বলেছিলাম? এরা আল্ট্রাসোনিক সাউন্ড বা শব্দোত্তর শব্দ তৈরি করে। এবার বাদুড় তো নিশাচর প্রাণী, রাত্রেবেলায় বের হয়। এবার রাত্রেবেলায় বের হয়ে কী করে? শিকার করে। এবার তারা না শব্দোত্তর শব্দ তৈরি করে। এবার কি করে দেখো, এই বাদুড় এই যে বাদুড় আছে না, এই বাদুড় কি করলো না একটা সাউন্ড উৎপন্ন করলো, যেটাকে বললাম শব্দোত্তর শব্দ। যে সাউন্ড যাচ্ছে। সাপোজ ধরো ওর শিকার হচ্ছে এটা, ঠিক আছে, এই যে সাউন্ডটা গেল, এতে আঘাত করলো। ঠিক আছে, এই যে শিকারটাতে আঘাত করলো এবং শিকারটায় আঘাত করে আবার দেখো আবার এই সাউন্ডটা ফিরে এলো। যখন এই বাদুড়ের কাছে ফিরে এলো সাউন্ডটা, তখন বাদুড় বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি আমার থেকে এই শিকারটা কতটা ডিস্টেন্স।
শিকারের সাইজ কীরকম এবং শিকারটা কীরকম, শিকারটা বড় না শিকারটা ছোট, কীরকম শিকার, ঠিক আছে, এই শিকারটা সম্বন্ধে তার পুরো ধারণা হয়ে গেল। তো বাদুড় যখনই ওড়ে, এটা মাথায় রাখবে, বাদুড় শব্দোত্তর তরঙ্গ প্রেরণ করে। প্রথমে কি করলো, সে শব্দোত্তর তরঙ্গ প্রেরণ করলো, যে একটা আল্ট্রাসনিক সাউন্ডকে ছাড়লো। আল্ট্রাসনিক সাউন্ড ছাড়ার পরে সে শিকার খুঁজতে শুরু করলো। মানে মোট কথা বুঝবে, বলছে বাদুড় শব্দোত্তর শব্দ প্রেরণ করে এবং গ্রহণ করে, প্রেরণ করে এবং গ্রহণ করে। এই যে প্রেরণ করলো এবং এর কাছ থেকে ধাক্কা খেয়ে ফিরে চলে এলো, গ্রহণ করলো, এর মাধ্যমে সে শিকার খুঁজতে বেরোয়। বাদুড় দ্বারা সৃষ্ট যে তীক্ষ্ণ চি চি শব্দোত্তর তরঙ্গ কোনো বাধা বা শিকার থেকে প্রতিফলিত হয়। এটা সবসময় শিকার থাকতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, হতে পারে বড় একটা পাথরের মধ্যে ধাক্কা খেয়ে ফিরে এলো, ও বুঝতে পারবে যে আমার সামনে একটা বড় পাথর আছে, আমার সামনে কোনো টিলা আছে, আমার সামনে, মানে ওর সামনে যে বস্তুটাই থাক না কেন, সেই বস্তুটার সম্বন্ধে সে ধারণা পাবে। সেটা কোনো শিকার না তার শত্রু না কোনো পাথর, যে এখান থেকে যখনই আল্ট্রাসনিক সাউন্ডটা দেবে এবং যেটা ফিরে যাবে, সেই এইটার সম্বন্ধে তার পুরো ধারণা হয়ে যাবে সেই বস্তুটা কীরকম বস্তু। বোঝা গেল? তো বাদুড় যখনই চিচি শব্দ তরঙ্গ, এটা চিচি করে শব্দ তরঙ্গটা কোনো বাধা বা শিকার থেকে প্রতিফলিত হয়ে তাদের কানে ফিরে আসে, এই প্রতিফলনের ধরন থেকে বাদুড় বুঝতে পারে যে বাধা বা শিকারটি কী জাতীয় বা কোথায় অবস্থিত। শুশুকও, মনে রাখবে, বাদুড়ের মতন আরেকটা প্রাণী আছে শুশুক, সেও অন্ধকারে চলাচল করতে এবং খাদ্য খুঁজে বেড়াতে শব্দোত্তর শব্দ ব্যবহার করে। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের নতুন এনসিইআরটিতে আছে এবং এটা পুরনো এনসিইআরটিতেও ছিল, নতুন না, পুরনো তো ছিল। ঠিক আছে, এটাকেই বলা হয় ইকোলোকেশন, এই প্রসেসটাকে হচ্ছে ইকোলোকেশন বলা হয়। ঠিক আছে, চলো এই দেখো, এই জিনিসটাই তোমাদের নতুন এনসিইআরটিতে দিয়েছে, আমি দিয়ে দিই, দেখো ইকোলোকেশন, এই 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 ছবিটা তোমাদের দিয়েছিলাম। এই প্রসেসে বাদুড় কী করে, রাত্রেবেলা খাবার সে শিকার করে আর কি। ঠিক আছে, চলো লাস্ট যে টপিকটা আছে মানব কর্ণের গঠন, এটা থেকে প্রশ্ন আসে না, এ মানে আসার চান্স খুবই, মানে কোনো দিন আসেনি, এরপরেও আসার চান্স খুবই কম, তাও মোটামুটি জেনে রাখো, আমরা যখন পড়ছি, যখন পুরোটাই পড়ি। দেখো সিম্পল প্রসেস, সিম্পল প্রসেস। প্রথম কথা হচ্ছে যে জিনিসটা তোমাদের জানতে হবে, আমাদের কি হয় না, আমাদের না বাইরের একটা কর্ণ থাকে, যে বাইরের যে কর্ণ থাকে, হ্যাঁ, বাইরের কর্ণটাকে আমরা কি বলি, পিন্না বলি, পিন্না, পিন্না বলি। ঠিক আছে, এটা কি করে না, আমাদের যে সাউন্ড আসে না, যত সাউন্ড আসে, যত সাউন্ড আসে, যত সাউন্ড আসে, এ কী করে, সে সাউন্ডটাকে না কালেক্ট করে, সংগ্রহ করে এবং অডিটারি নল দিয়ে এই শব্দটাকে ধীরে ধীরে ভেতরের দিকে পাঠায়। ঠিক আছে, আর আমরা জানি যে সমস্ত কিছু শব্দ ঘনীভবন তনুভবনের মাধ্যমে এই ভেতরের দিকে ঢুকে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, যে বহিক কর্ণ বা পিন্না যেটাকে বলা হয়, এই পিন্না কী করে শব্দটাকে কালেক্ট করে। এবার কি হয়, এই শব্দটা এই অডিটারি নল দিয়ে ভেতর দিকে চলে গেল, ভেতরে চলে এসে পড়ে না, এটাকে বলে মধ্যকর্ণ, এটাকে বলে মধ্যকর্ণ। দেখতে পাচ্ছ, এ দেখো, এই পার্টটা হচ্ছে মধ্যকর্ণ, বাইরেরটা হচ্ছে বহিকর্ণ, ভেতরটা হচ্ছে মধ্যকর্ণ। এই মধ্যকর্ণের মধ্যে আমাদের তিনটে হাড় থাকে, আমরা পড়েছি কি কি বলো, মেলিয়াস ইনকা স্টেপিস। আমাদের পুরনো এনসিইআরটিতে এই মেলিয়াস ইনকা স্টেপিসের আকার অনুযায়ী দিয়েছে, মানে দিয়েছে হেমার, এনভিল আর স্টিরাপ। ঠিক আছে, মানে যেটা যেটা আকার সেই আকারে দেয়, অনেক সময়তে এরকম দেয়। অ্যাকচুয়ালি হাড়গুলোর নাম হচ্ছে মেলিয়াস ইনকা স্টেপিস, অনেক সময় মেলিয়াসের জায়গায় হেমার, ঠিক আছে, মানে হেমার, এনভিল, স্টিরাপও যদি লেখা থাকে আশ্চর্য হয়ে যাও না। ঠিক আছে, তো মেলিয়াস ইনকা স্টেপিস তিন ধরনের হাড় থাকে। এই কম্পনকে কী করে, এই হাড়গুলো কী করে আরও বাড়িয়ে দেয়। ঠিক আছে, এবং একটা চাপের সৃষ্টি করে, এই চাপের পরিবর্তনকে মধ্যকর্ণ কী করে, চাপ সৃষ্টি করে না, এটা ভেতরে অন্তঃকর্ণে পাঠিয়ে দেয়, অন্তঃকর্ণে পাঠায়। এই অন্তঃকর্ণে কী থাকে না, ককলিয়া থাকে। অন্তঃকর্ণে ককলিয়ার সাহায্যে চাপের এই পরিবর্তনটা কী হয়, আস্তে আস্তে বৈদ্যুতিক ইলেকট্রিক সিগনালে পরিণত হয়। কিসে পরিণত হয়, বৈদ্যুতিক সিগনালে, ইলেকট্রিক সিগনালে। এবং পরিশেষে কী হয়, এখানে অডিটরি স্নায়ু থাকে, এই যে অডিটরি স্নায়ু, এখানে অনেক কিছু অডিটরি স্নায়ু থাকে। এই অডিটরি স্নায়ুর মাধ্যমে ধীরে ধীরে এই সাউন্ডটাকে আমাদের মস্তিষ্কে পৌঁছায় এবং সেটা আমরা আমাদের শব্দে পরিণত করি এবং সেটা আমরা সেন্স পাই। ঠিক আছে, বাস এইটুকু জেনে রাখো, এখান থেকে বিশাল কিছু জেনে লাভ নেই, এখানে আমি দিয়ে দিয়েছি তোমাদের, এখানে দিয়ে দিয়েছি দেখো, বহিকর্ণের নাম হচ্ছে কর্ণছত্র বা পিন্না বলে, যা পরিবেশ থেকে শব্দটাকে সংগ্রহ করে এবং অডিটরি নল দিয়ে প্রবেশ করে কর্ণপটে বা ইয়ারড্রামে পৌঁছায়, মাধ্যমে ঘনীভবন তনুভবনের মাধ্যমে কর্ণপটও কাঁপতে থাকে। এবার মধ্যকর্ণে চলে গেল, মধ্যকর্ণের তিনটে হাড় থাকে, মেলিয়াস ইনকা স্টেপিস, এই বললাম, হেমার, এনভিল আর স্টিরাপ। পুরনো এনসিইআরটিতে এই তিনটে নামই আছে। তো এই কম্পনকে বহুগুণ বাড়িয়ে দেয়, এরপর বর্ধিত চাপের পরিবর্তনকে মধ্যকর্ণ অন্তঃকর্ণকে পাঠায় এবং অন্তঃকর্ণ কী করে, ককলিয়ার সাহায্যে চাপের এই পরিবর্তনকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে এবং শেষে অডিটরি স্নায়ুর মাধ্যমে সংকেতটা মস্তিষ্কে পৌঁছে দেয় এবং মস্তিষ্ক কী করে, সেইটা আমাদের শব্দে পরিণত করে এবং সেই শব্দটা আমরা সেন্স করতে পারি। ঠিক আছে, মোটামুটি এটা বললাম, জেনে রাখো, এটা থেকে কোশ্চেন আসবে না, তাও বলে দিলাম, যদি কোশ্চেন আসে কোনোভাবে ছেড়ে আসো না তোমরা। ওকে, চলো এখানে তোমাদের সাউন্ড চ্যাপ্টার হয়ে গেল টোটাল কমপ্লিট, টোটাল সাউন্ড চ্যাপ্টার হয়ে গেল তোমাদের কমপ্লিট। ঠিক আছে,
ক্লাস কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। আর তোমাদেরকে আরও একবার বলে রাখি যে যদি আমাদের কেউ ব্যাচে আসতে চাও, মাত্র 399 টাকা ব্যাচের প্রাইস আছে। এখানে তোমাদের A to Z থিওরি ক্লাস, মানে কোর্স পুরো কমপ্লিট করা আছে, তার সঙ্গে সঙ্গে থিওরি ক্লাস অতি অবশ্যই আপলোড হতে থাকবে। তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডির যে রিসেন্ট 101টা শিফটের 2025-26 এক্সাম হয়েছে তার প্রত্যেকটা শিফট ওয়াইজ ডিটেলস অ্যানালাইসিস করা হচ্ছে তোমাদের, এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল অ্যানালাইসিস, প্রিন্টেবল PDF সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে তোমরা যদি সায়েন্সের সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক, রিজনিং, জিকেরও কমপ্লিট ব্যাচ নিতে চাও, পুরো নিতে পারো। 699 টাকা ব্যাচের প্রাইস আছে। আর এই জেনারেল অ্যাওয়ারনেস যদি, মানে এই কমপ্লিট ব্যাচটা যদি কেউ নিয়ে নাও, তাহলে আলাদা করে তাকে ওই কারেন্ট অ্যাফেয়ার, স্ট্র্যাটেজিক এগুলো পারচেস করতে হবে না, এর মধ্যেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের আবারও বলছি 1 জুন 2025 থেকে 1 জুন 2026 পুরো আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স রেডি আছে, যদি কেউ চাও নিতে পারো। টপিক ওয়াইজ প্লাস ওয়ান লাইনার, এর বাইরে আর কারেন্ট অ্যাফেয়ার্স কিছু পড়ার প্রয়োজন পড়বে না, কারণ এটা স্পিডি পাবলিকেশন থেকে বানানো, শুধু এটাই ফলো করবে, এখান থেকে তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে। মাত্র 99 রুপিস প্রাইস আছে। এর সঙ্গে যদি কেউ স্ট্যাটিক জিকে নিতে চাও আর কারেন্ট অ্যাফেয়ার্স দুটো একসঙ্গে নিলে 199 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আমাদের কাছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত বই অ্যাভেলেবেল আছে। গ্রুপ ডি 2025-26 101টা শিফট হয়েছে, 2024-25 যত এক্সাম হয়েছে, LP, টেকনিশিয়ান, JEE, NTPC, RPF সমস্ত এই বইটার মধ্যে রয়েছে। এই বইটা 2016 থেকে 2022 চ্যাপ্টার ওয়াইজ 6000+ MCQ, 6000+ PYQ এর বই এটা। ঠিক আছে, এটার বই অ্যাভেলেবেল নেই, এটার PDF অ্যাভেলেবেল আছে। আর তিনটে বই মিলে প্রায় 10,500 11,000 প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আছে। যদি কেউ PDF নিতে চাও, মাত্র 499 টাকাতে কমপ্লিট PDF পেয়ে যাবে এই তিনটে। আমাদের ম্যাথেরও অ্যাভেলেবেল আছে, যদি কারোর প্রয়োজন হয় অতি অবশ্যই বলবে। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে তোমাদের QR কোড পাঠিয়ে দেওয়া হবে, QR কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে। যদি কোর্স চাও কোর্সে অ্যাড করে দেবো, যদি PDF চাও PDF তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, যদি বই চাও এখান থেকে অ্যাড্রেসের ফরম্যাট পাঠানো হবে, ফিল আপ করে জমা দেবে, ওই অ্যাড্রেস অনুযায়ী আমরা ডেলিভারি করে দেবো। ঠিক আছে, না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব, যখন এখান থেকে বই যাবে তোমাদের ট্র্যাকিং ID ডিটেলস সব দিয়ে দেওয়া হবে। হাজার স্টুডেন্টরা বই নিয়েছে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর তোমরা চাইলে আমাদের এক্সাম গ্রাফিটি অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্ট কোর্স নিতে পারো বা PDF নিতে পারো। ঠিক আছে, আর যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা এই নাম্বারে সিম্পল কল বা হোয়াটসঅ্যাপ করবে। আবারও বলছি, সময় বেশি নেই, খুব ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। যাদের মনে করছো সিলেবাস কমপ্লিট আমি আরামসে অ্যাস করবো, একদমই নয়। এই লাস্টের 1 মাস তোমার সিলেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা এতগুলো মাস পড়ে এসেছো, কারো তো 6 মাস ধরে পড়েছো, কেউ 1 বছর ধরে, কেউ 2 বছর ধরে, কিন্তু এই লাস্টের যে একটা মাস আছে তোমাদের কাছে খুবই ভাইটাল। তো একটা মাসকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো। বেশি চারিদিকে মোটিভেশন ভিডিও, এটা ভিডিও ওটা ভিডিও দিকে যেও না, চেষ্টা করো রিভিশন দেওয়ার চেষ্টা করো, যেগুলো পড়াচ্ছি সেগুলোকে বাড়িতে আরেকবার পড়ার চেষ্টা করো, সেটাকে রিভিশন দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না সায়েন্সের ওপরে। আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে সব কিছু আপডেট পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে ক্লাস, অবশ্যই একটা কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, বাস আর কি। নেক্সট ক্লাসে আমরা ফিজিক্সের নতুন চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, চলো আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।